আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে কার্ভ ট্রেসিং। তো জাস্ট আমরা একটু এখন যেহেতু একটু বড় ক্লাসে পড়াশোনা করি, তো আগের মতো এরকম সাপোজ তোমাকে যদি বলে যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফ ড্র করো, তখন তুমি যদি ছোটকালে থাকতে তখন তোমাকে কিন্তু বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিক্স শেখানো হয়েছিল যে কিভাবে এই ধরনের গ্রাফ আঁকতে হবে। তো আমরা সেটার কাজ করতে গিয়ে তোমাদের মনে আছে নিশ্চয়ই এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স কে ধরে নিতাম প্রথমে, এখানে এক্স, তারপর আমরা ওয়াই এর মান পাইতাম। তাহলে এরপরে করে এরকম এরকম বিভিন্ন পয়েন্ট নিতাম এবং কমপক্ষে আমরা 3টা পয়েন্ট নিতাম, তারপর আমরা ড্র করতাম। তবে যত বেশি পয়েন্ট নেব আমাদের ক্রাফট মানে কার্ভটা বা আমাদের ফিগারটা সেটা আরো সুন্দর হতো। ঠিক আছে, তাও এটা হচ্ছে এরকম আমরা একটা ব্যাপার পাবো। কথা হচ্ছে এখন তো আর আমাদের হচ্ছে ধরো বিভিন্ন ধরনের ম্যাথ করতে গিয়ে বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় বা কিছু ধরনের ফিগার চলে আসে যেটা আমাদেরকে অঙ্কন করতে হয়। তো আমরা তো আর ছোটকালের মতো এরকম প্রসেসে করতে পারি না। মানে করতে পারি না বলতে করতে পারে, কিন্তু তোমার কাছে কিন্তু অত টাইম বা সময় এটা থাকে না। তো এই কারণে আমরা কিছু টেকনিক শিখি যেটার মাধ্যমে আমরা কার্ভকে স্কেচ করতে পারি। আহ তো আমি সেটা আজকে একটু শিখবো। তো এখানে শিখতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বলবো এবং হয়তোবা আমারও ভুল ত্রুটি হতে পারে, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই। তো আমি শুরু করতে চাই। তা এখানে আজকে আমি যেটা পড়বো সেটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এখানে আমি ডোমেইন রেঞ্জ সম্পর্কে বলবো এবং একটা কার্ভ কখন বাউন্ডেড হবে কখন বাউন্ডেড হবে না, একটা কার্ভ অন অন কিনা, ওয়ান টু কিনা, এগুলো সম্পর্কে আমি একটু জানতে চাবো এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা জানবো। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে একটা কার্ভ আমি সুন্দর করে দেখবো আর ড্র করে ফেলবো, এরকম একটা কনসেপ্ট আমি আজকে আলোচনা করব এবং ক্লাসটা দীর্ঘ হতে পারে। তো সেটা আমি জানি না। যত জিনিস যে জিনিস যত দীর্ঘ হবে সেই জিনিস তত ভালো হবে একটা পর্যায়ে। হয়তোবা প্রথম দিকে একটু বিরক্তি লাগতে পারে। তা আমি যেতে চাই, আমি আমার কথা না বাড়িয়ে আমি আমাদের মেইন টপিকসে যেতে চাই। ডোমেইন নামে একটা ব্যাপার আমরা পড়ে থাকি সব সময়, যে ডোমেইন। তো অধিকাংশ মানুষ বা আমি ব্যাপারটাকে ফিল করতাম না আগে ডোমেইন ব্যাপারটা কি। তো এখন হয়তোবা একটু একটু ফিল করি। সেটা হচ্ছে কিছু স্যারদের জন্য, তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে এভাবে ফিল করিয়েছে। তো ডোমেইন হচ্ছে আর কিছুই না, মনে করো তোমার কাছে একটা মেশিন আছে এবং সেটার নাম হচ্ছে মনে করো জুসের মেশিন, মানে আম ভাঙার মেশিন। মনে করো আম দিচ্ছ আর জুস পাচ্ছ ওখানে, হ্যাঁ, এরকম একটা মেশিন আছে। তো এইটা একটা মেশিন, মনে করো আমি মেশিন আঁকতে পারি না ভালোভাবে, তো এটা একটা মেশিন। তো তুমি এখানে আম দিচ্ছ, আম দিচ্ছ, সে কি দিবে তোমাকে, এখানে এখানে আউটপুট, সেখানে তোমাকে এই যে জুস দিবে। বুঝতে পারছো? এখন কোনো একটা মানুষ যদি মনে করে যে এই ব্যাপারটা তো অনেক ইজি, আম দিচ্ছি জুস পাচ্ছি, তাহলে ইট ভাঙতে যাচ্ছি। ধরো আমি এখানে ইট দিতে চাই, তাহলে এখানে ইটের গুঁড়ো আসবে, তো আমাদের বিল্ডিং নির্মাণের জন্য এটা আমার জন্য সহজ হয়ে গেল। কিন্তু এই ব্যাপারটা কি কোশ্চিন কালেও সম্ভব? মানে যার জ্ঞান আছে সে কি বলবে যে আম আম ভাঙ আমের আমের জুস তৈরি করার যে মেশিন সেটা ইট ভাঙতে পারে কি? অর্থাৎ এই যে দেখো, তোমার এই যে আমের জুস তৈরির মেশিন, সেটা হচ্ছে আমরা ইট দিলে সে কিন্তু কাজ করবে না। তার মানে ইট যখন দিবে সে, তোমার ওই মেশিনটা মানে কাজ করবে না। হ্যাঁ, এই কথাটা কি বোঝা গেছে কিনা? অর্থাৎ দেখো এই যে একটা ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে, তাহলে আমি কি বলে দিব যে এই যে জুস, আমের জুস, সেটা তার ডোমেইন কি? তো ডোমেইন হচ্ছে সে শুধু, মনে করো ব্যাপারটা, সে শুধু আমই নিতে পারে, আর যে কোনো ব্যাপার আছে, আবার বলছি, আর যে কোনো ব্যাপার আছে সে সেটা নিতে পারবে না। তো এই যে যে ব্যাপারটা, এই কনসেপ্টটাকে বলা হয় ডোমেইন। অর্থাৎ ডোমেইন আর কিছুই না। ডোমেইন হচ্ছে, কেউ কেউ দুই ভাবে বলতে পারে যে ডোমেইন মানে হচ্ছে কোন কোন ভ্যালুর জন্য বা কোন কোন উপাদানের জন্য, এখানে উপাদান হবে যে কোন কোন উপাদান হচ্ছে জুস ভাঙার মেশিনটা ভাঙতে পারে, তাতে করে তার ক্ষতি হবে না, সে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে আবার বলছি, তো এই ক্ষেত্রে ডোমেইনটা হবে হচ্ছে কি, যে কি কি উপাদান আমি দিলে আমার মেশিনটা আমাকে কাজ করে দিতে পারবে, অর্থাৎ সঠিক কাজ, তবে ব্যাঠিক কাজ না। ঠিক আছে। আবার অনেকে এমনি বলতে পারে যে ডোমেইন হচ্ছে তারা, এভাবেও নির্ধারণ করতে পারে যে যারা হচ্ছে, আমরা কি করব,
যারা কাজ করতে পারে না, যেসব উপাদানের জন্য কাজ করতে পারে না তাদেরকে বাদ দিয়ে দিব, আর বাকিরা ডোমেন, এভাবেও বলতে পারে, নাকি বোঝো নাই? যেমন একটা মানুষের যদি সব খারাপ হয় জাস্ট একটা গুণ ভালো হয়, তখন আমরা কি বলবো? যে ওর সবই খারাপ একটা বাদে, এরকম বলি না? আবার একটা মানুষের সব ভালো, একটা জিনিস খারাপ, তখন আবার আমরা ভালোকে আগে বলবো, যে তার সবই ভালো একটা বাদে। ওকে, দুই ভাবেই ডোমেনকে তুমি নির্ধারণ করতে পারবা, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে আমি এবার একটু, আমরা, এটা তো ছিল একটা গল্পের ন্যায়, তো আমরা এবার কিছু কিছু ফাংশন মানে ডোমেনের ডেফিনিশন দিতে চাই, এবং আমরা কিছু কিছু ফাংশন দেখব, তার ডোমেন কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব একদম ইজিলি। যদিও আমাদের গল্পের মাধ্যমে অনেকে বুঝতে কষ্ট হতে পারে, তা আমি ডোমেনের ডেফিনিশনটা লিখবো। লেট একটা ফাংশন ধরে নিতে পারো তুমি, তো লেট y ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন, এবং এটা আমাদের চিরাচরিত একটা ফাংশন, এবং এটা আমরা ছোটকাল থেকে দেখে আসছি। তো এটা লিখে দাও, লেট এত বি এ ফাংশন, একটা ফাংশন আমরা ধরে নিলাম। ঠিক আছে, মানে এটা একটা মেশিন মনে করো। ওকে, দেন দ্য ভ্যালুস অফ এক্স, আমরা জানি এক্স এর ভ্যালু নিয়ে ডোমেন গঠিত হয়ে থাকে, এসব কথা শুনছি। ফর হুইচ, যার জন্য, the function is defined, the function is defined, is called the domain of the function f of x। ব্যাপারটা দেখো, তোমাকে যেমন বলছিলাম, মনে করো এখানে একটা ফাংশন আছে, ব্যাপারটা এরকম, f নামক ফাংশন, এটার মধ্যে তুমি যখন একটা x দিবা, এই যে x দিবা, x দেওয়ার ফলে এখানে সে আসবে, কাজ করবে f of x, তারপরে এখান থেকে যায় এটা মানে তো y একটা আউটপুট দিবে, বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা দেখো, এই যে যে এক্সটা, এটাকে বলা হবে হচ্ছে আমার ইনপুট। তাহলে এই যে এটার মনে করো এই যে এক্স, এটাকে বলা হয় আম, সাপোজ এটা একটা আম, আর এটা হচ্ছে আমার মেশিন, এটা হচ্ছে আমার মেশিন, এবং এই যে ব্যাপারটা দিল আউটপুট দিবে, এখন আউটপুটটা হচ্ছে তোমার মনে করো জোশ। আমার কথা কি বুঝে গেছে? তাহলে দেখো, এই যে এখানে আমি এই কথাই তো এতক্ষণ পর্যন্ত বললাম, যে একটা মেশিন কোন ভ্যালু গুলোকে সে গ্রহণ করতে পারবে সুন্দর করে, ঠিক আছে, সেই ভ্যালুগুলা বা সেই উপাদানগুলাকে বলা হবে আমার ডোমেইন। তো এখানে সেই কথাটাই বলছি, দেখো আমি এখানে একটু সুন্দর করে দিতে পারি, একটা ফাংশন আমি ধরে নিয়েছি, দেন দ্য ভ্যালুস অফ এক্স, এই যে এক্স, এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে একটা করে এক্স দিবা, সে একটা করে ওয়াই দিবে তোমাকে, ঠিক আছে কথা? ফর হুইচ দ্য ফাংশন ইজ ডিফাইন্ড, এখন সে ভ্যালু দিল কিন্তু সেই ভ্যালুটা ডিফাইন্ড না, মনে করো তুমি এখানে তোমার পেতে চাও হচ্ছে, মনে করো যে এখানে আম, মনে করো তুমি এখন দিতে চাচ্ছ, ধরো সাপোজ আমি বলতে চাচ্ছি যে এটার নাম কি বলে, ইট দিলা, ইট দেওয়ার ফলে সে ভাঙলো, মনে করো এরকম একটা মেশিন সে ভাঙলো, সেইটা আর মনে করো তোমার কাজে লাগছে না, কাজে লাগছে না মানে ডিফাইন্ড না, মনে করো এখন আপাতত উদাহরণের সাথে, তাহলে তো সেটা হলো না, তোমার যেন কাজে লাগে। ঠিক আছে, তাহলে ডিফাইন্ড এক এক জায়গায় সুসংজ্ঞায়িত, এটাকে বলা হয় বাংলায়। তোমরা যখন সেট পড়েছো ব্যাপারটা আমি যদি ডিফাইন করার কথাটা একটু বোঝাতে চাই, তোমরা যখন সেট পড়েছো, সেটের মানে কি? সেট হচ্ছে কাকে বলে? আমরা সুন্দর করে 9-10 এর বইতে দেখবা পড়েছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তার মানে এখানে সেটের ডেফিনেশনটা কি? সেটের মধ্যে সকল উপাদান হতে পারে না, এই যে ওয়েল ডিফাইন্ড কথাটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে সুসংজ্ঞায়িত। ব্যাপারটা কি? সেটা হচ্ছে, মনে করো তোমাকে এখন যদি আমি বলে দিতে চাই যে সাপোজ তুমি উঁচু বিল্ডিং সমূহের সেট ধরো, উঁচু বিল্ডিং এর সেট ধরো, তখন তুমি মনে করো কোন একটা শিশুর ক্ষেত্রে উঁচু, কিন্তু সে টেবিল থেকে পড়ে মারা যেতে পারে, যে শিশু একদম, ঠিক কিনা? তার ক্ষেত্রে উঁচু কি? শিশুর ক্ষেত্রে উঁচু হচ্ছে একটা টেবিল। আবার তুমি কিন্তু টেবিল থেকে পড়ে মারা যাবা না, তুমি একতলা থেকে পড়লেও মারা যাবা না, তোমার ক্ষেত্রে উঁচু কিন্তু আবার 3 তলা। ঠিক আছে, বাংলাদেশে আবার বিভিন্ন ধরনের মনে করো উচ্চ বিল্ডিং আছে, এক একটা বিল্ডিং এর হাইট এক এক রকম। তো তোমার কাছে যখন মতিঝিল এলাকায় যাবা, তোমার কাছে এই যে 20 তলা বিল্ডিং দেখলে মনে হবে যে ইটস ভেরি, মানে অনেক উঁচু, এরকম মনে হবে। কিন্তু তুমি যখন আবার আমেরিকাতে যাবা, তখন কিন্তু তোমার দেখবা যে ওখানে অহরহ ধরো 100 তলা বিল্ডিং আছে, এরকম। তখন এই যে যে উঁচু, কত তলা হলে, কত তলা পর্যন্ত গেলে সেটাকে আমি উঁচু বলবো, এটা কিন্তু আমি তোমাকে ডিফাইন করে দেইনি। আমি যদি তোমাকে বলে দিতাম যে 3 তলা, 3 তলা হলে ওটাকে উঁচু বলা হয়, তার মানে 3 তলা কিংবা 3 তলার যারা বেশি, মানে
তিনতলা থেকে যারা বড় তারা সবাই উঁচু। এই ক্ষেত্রে তোমাকে তোমাকে উঁচুকে ডিফাইন করে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে যদি শুধু বলা হয় যে উঁচু বিল্ডিং এর সেট, তখন তুমি কতটুকু হাইট হলে তাকে আমরা উঁচু বলবো এই ব্যাপারটা আমরা জানি না। এই কারণে দেখবা উঁচু বিল্ডিং সমূহের সেট যদি বলা হয় তখন আমরা বলি যে এখানে এরা সেটের সদস্য হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ হচ্ছে এই উঁচু ব্যাপারটা ওয়েল ডিফাইন্ড না। নাকি বুঝো নাই? এরপর আরেকটা ব্যাপার আছে, তোমাকে বলে দিলাম যে ধরো সুন্দর রমণীদের সেট নির্ণয় করো। এখন এক একজনের কাছে তো সুন্দরের ডেফিনেশন এক এক রকম হতে পারে, ঠিক কিনা? তো এই কারণে তোমার কাছে সৌন্দর্য নির্ভর করে মনে করো চুলের কারণে, আরেকজনের কাছে চোখের কারণে হতে পারে। তো এই যে যে ব্যাপারটা আছে সৌন্দর্য, এটা কিভাবে কি থাকলে আমরা তাকে সুন্দর বলবো? আবার অনেকের কাছে ভালো মন হলে সে সুন্দর মানুষ, ঠিক আছে? এই কারণে এই যে যে সুন্দর ব্যাপারটা কিন্তু আমরা ডিফাইন করা না। এই কারণে বলা হয় এইসব এই যে কোয়ালিটেটিভ জিনিস যা আছে, কোয়ালিটি, এইগুলা সেটের সদস্য হতে পারে না। কেন? কারণ তারা ওয়েল ডিফাইন্ড না। তাহলে ডিফাইন্ড হওয়া ব্যাপারটা এরকম, বুঝতে পারছো কিনা? তাহলে এটাই আমরা বলতে চাচ্ছি এখানে। যদি ওই যে যার জন্য এক্সটা তুমি মেশিনের মধ্যে দিলা, সেই মেশিনটা সঠিকভাবে যদি কাজ করতে পারে, তাহলে ওই এক্স কে বলা হবে হচ্ছে ডোমেইন। কার? ওই ফাংশনের। কথা বোঝা গেছে কিনা? এরপর আসো আমরা যেতে চাই রেঞ্জ। এখন রেঞ্জ একদম ইজিলি বোঝা যাচ্ছে, ওই যে যার জন্য যেসব ভ্যালুর জন্য তোমার ফাংশনটা কাজ করছে, কাজ করার পরে সে যা দিচ্ছে মানে আউটপুট দিচ্ছে, সেই ব্যাপারটাই রেঞ্জ। তাই সেটাকে আমরা সুন্দর করে লিখতে চাই। আমরা আবার এগুলোর উদাহরণ করব, আরো শর্টকাট টেকনিক আছে কিভাবে ডোমেইন রেঞ্জ দেখার মাধ্যমে বলে দেওয়া যায়। ওকে, সেটা আমরা দেখব। দ্য সেট অফ ওয়াল ভ্যালুস that can be attained, যা হচ্ছে আমরা পাইতে পারি বাই এ ফাংশন। মনে করো বাই এ ফাংশন মানে ওই মেশিন, এই যে এই ব্যাপারটা থেকে, মেশিন থেকে, বাই এ ফাংশন ইজ কল্ড ইটস রেঞ্জ। কি বলা হবে এটাকে? এটাকে বলা হবে ইহার রেঞ্জ বলা হবে। তো আমরা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইন্টারে যখন পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে দেখো আমি একটু ভিন্ন কথায় যেতে চাই, এখানে নোট দিয়ে যেতে চাই। আমরা বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে ডোমেইন বিভিন্ন রকম নির্ণয় করে ফেলতাম। যেমন তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন যদি আমাদের এরকম ফ্র্যাকশন ফাংশন থাকতো, সাপোজ এখানে আছে x+5 x-5, তো আমরা বলছিলাম এগুলোর দোষ ত্রুটি খুঁজে বের করব। যে এই যে একটা ফাংশন, এই ফাংশনটা কোথায় দোষ আছে, সেটা হচ্ছে দেখো নিচে যদি জিরো হয়ে যায়, এই যে নিচে যদি জিরো হয়ে যায়, এই ব্যাপারটা আনডিফাইন্ড, ঠিক আছে, বা অসংজ্ঞায়িত বাংলায়, তো আমার তখন কাজ করে না ফাংশন। এই কারণে আমরা এরকম বলতাম যে x-1 এটা জিরো হওয়া যাবে না, এক্সটা ইজ নট 1 হওয়া যাবে না দিন শেষে। তার মানে তখন আমরা দেখো এটার সবই ভালো, এই ফাংশনের সবই ভালো, শুধু এই ফাংশনটা একটা জায়গায় কাজ করে না। কোন জায়গায় কাজ করে না? বলছে এক্স এর মান অন দিলেই তখন এই ফাংশনের সমস্যা। তো যখন সবই ভালো তখন আমরা লিখে ফেলতাম এরকম যে ডোম অফ এফ, কি বলতাম? যে এই ফাংশনের সবই ভালো, সবই ভালো, আর এই ফাংশনগুলো হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে? এই কারণে আমরা বলতাম যে এক্স সকল মান নিতে পারবে। মানে এই দেখো আমরা যদি এটাকে একটা সেট হিসেবে কল্পনা করি, যে ডোম অফ এফ হচ্ছে এই সেটের সদস্য কারা? এক্স। এই সেটের সদস্য তারা যারা হচ্ছে এক্স। এখন আবার এখানে একটা সাজ দ্যাট দিয়ে আমরা জানি সাজ দ্যাট এর পরে কন্ডিশন হয়। কার কন্ডিশন? এই যে এখানে এক্সটা যে কি সেই সম্পর্কে বলে দেবো। এক্স বিলং করবে হচ্ছে সকল, এক্স বিলং করবে রিয়েল নাম্বারের মধ্যে, ঠিক আছে? এরকম করে লিখে দিতে পারো। এবং শুধু আরেকটা কথা বলে দিতে হবে, আরো সুন্দর করে যদি লিখতে চাও, এরকম আরো সুন্দর করে যদি লিখতে চাও, যে আরো সুন্দর করে লিখতে চাইলে যে এক্স এক্স সমানই হয়ে যাবে সকল রিয়েল নাম্বার। মনে করো এক্স সমান সকল রিয়েল নাম্বার, শুধু একটা নাম্বার বাদে, সেটা হচ্ছে 1। তা তোমাদেরকে বলছিলাম যখন হচ্ছে যে বেশি ভালো গুণ, শুধু একটাই দোষ, দেখো এখানে একটাই দোষ হচ্ছে এই যে এক্সটা 1 হওয়া যাবে না, তখন তুমি কি করবা? সকল ভালো গুণকে নিয়ে আসবা, যে সকল রিয়েল নাম্বার হতে পারে, শুধু একটা দোষ আছে, সেই দোষটা কি? মানে 1 হওয়া যাবে না। এরকম বিভিন্ন ধরনের আমরা ফাংশন করেছিলাম, মনে আছে না? আবার যেমন হচ্ছে লগ এ ভিত্তিক এক্স পড়তাম, তখন আমাদের মনে আছে কিনা তোমরা জানি না, যে লগ হচ্ছে আমার
নেগেটিভ নিয়ে কাজ করতে পারে না, এমনকি জিরো নিয়েও না। কেন? এর ব্যাখ্যা আছে, তখন আমরা হয়তোবা সুন্দরভাবে পড়িনি। দেখো আমরা একটু দেখাতে চাই, বিভিন্ন টাইপের ডোমেন আছে এরকম, এগুলো তো ইন্টারের ক্ষেত্রে, কিন্তু এখন তো তোমার খুব সহজে বলে দেওয়ার একটা টেকনিক শিখতে হবে, তাই আগে আমাদের ইন্টারকে কভার করতে হবে। তো মনে করো এটার ব্যাখ্যা কি, লগ 2, আর এখানে 8 ছিল, 2 ভিত্তিক 8, এটার সমান কত? তখন এটার ব্যাখ্যা আমাদেরকে এরকম সূত্র দিয়ে মুখস্থ করাইছে কি, যে এরকম একটা সূত্র জানি, এ এম টু দি পাওয়ার আর, তারপর আর কে এভাবে নিয়ে আসবা লগ এ এম। এগুলা কিচ্ছুর দরকার নেই, এইসব সূত্র টুত্রর কিছুর দরকার নেই লগের ম্যাথ করতে গেলে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে এমনি শেখানো হয়েছিল, কারণ তুমি যেন স্পষ্ট বুঝতে না পারো। ব্যাপারটা একদম সহজ। লগ এখানে গ্রামের ভাষায় যদি আমি পড়তে চাই, এটা আসলে চাচ্ছে 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার কত হলে 8 হবে। একদম সহজ কথা, এটা দ্বারা বোঝাচ্ছে, এটা এত কিছু করার দরকার নেই। কত হলে 8 হবে, এটা তোমার কাছে প্রশ্ন করছে। এবার তুমি বলো 2 এর পাওয়ার কত হলে 8 হয়? 2 এর পাওয়ার 3 হলে না 8 হয়? এই কারণে রেজাল্টটা হবে এখানে 3। তুমি এরকম করে সব করো, এখানে দাও 1। এবার বলো ই এর পাওয়ার কত হলে 1 হবে? ই এর পাওয়ার কত হলে 1 হয়? 0 হলে, এই কারণে এটার রেজাল্ট 0। এভাবে করবা। তো তুমি বলো, এবার তোমার কাছে আমার প্রশ্ন, এটা ডোমিনের ক্ষেত্রে এরকম করতো যে 2 এর পাওয়ার, এখানে মনে করো 0 দিলাম। এবার বলো এটা রেজাল্ট কত, 2 এর পাওয়ার কত হলে 0 হবে? তোমরা বলো, কোনোদিন কি সম্ভব যে 2 এর পাওয়ার এরকম একটা পাওয়ার আছে যার কারণে 0 হতে পারে? তার মানে দেখো এটা কিন্তু আসলে এই যে যে ব্যাপারটা দিলাম, এটা কোনোদিন হবে না, এটার কোনো রেজাল্ট পাবো আমরা? এই কারণে এখানে বলা হইতো। এবং কি তুমি আরেকটাও এক্সাম্পল নিতে পারো, যে 2 এর পাওয়ার কত হলে -2 হবে বলো? এরকম কোনো কিছু পাবা? 2 এর এমন কোনো পাওয়ার আছে যার কারণে -2 হবে? পাবা না। এই কারণে আমাদের যখন এই লগারিদম ভিত্তিক কোনো ফাংশন নিতাম, লন যুক্ত কোনো ফাংশন নিতাম, তখন আমরা ব্যাপারটা, এগুলো আমাদের তখন পড়ানো হতো না, ব্যাপারটাকে বোঝানো হতো না যে কেন, যে এ ভিত্তিক এক্স থাকতো, তখন বলে দিতাম যে এই ফাংশনের ডোমেন বের করতে গেলে তোমাকে এই যে এখানে যে থাকবে এই এক্স কে অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, নট 0, 0 হওয়া যাবে না। এই মাত্র যেটা দেখাইছি, কেন 0 হওয়া যাবে না বলছি না, এই কারণে এটা বলে দিতাম যে এইটার ডোমেন হবে এক্স গ্রেটার দেন 0 হবে অবশ্যই। এইসব কথা বলা হয়তো, তাই এরকম বিভিন্ন টাইপের আমরা ফাংশন করতাম এবং তাদের ডোমেইন বের করতাম। ঠিক আছে, কিন্তু এখন আমরা আরো কিছু ব্যাপার শিখবো যার কারণে খুব সহজে বলে দিতে পারি ডোমেন আর রেঞ্জ। আমার কথা কি বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারের ব্যাপার ছিল। তা ডোমেন আর রেঞ্জ সম্পর্কে আমি ডেফিনেশন দিলাম, আমি আরো কিছু শর্টকাট টেকনিক শেখাবো যার কারণে হচ্ছে আমরা সুন্দর করে বলে দিতে পারি যে ডোমেন এবং রেঞ্জ কি। আমরা এভাবে করব না, কারণ এটা তো হচ্ছে আমাদের ইন্টারের জন্য, এখন তো আমাকে চোখের পলকে দেখতে হবে আর বলতে হবে। এই ব্যাপারটাই তো শেখার জন্য তোমাকে এখন নতুন একটা এরকম, দেখো এই যে টপিকসটাই দিয়ে দিছে। ঠিক আছে, নতুন একটা টপিকস দিয়ে দিয়েছে অনার্সে, কেন হঠাৎ করে এরকম দিল? এটা তো একটা প্রশ্ন হতে পারে যে হঠাৎ কেন এটা দিয়েছে। অর্থাৎ এই টপিকসটা দিয়েছেই হচ্ছে তুমি যেন দেখেই বলতে পারো ব্যাপারগুলোকে। হয়তোবা সব ফাংশনের ক্ষেত্রে তুমি দেখে নাও বলতে পারো, কিন্তু কিছু ফাংশনের ক্ষেত্রে তো বলা উচিত। এই কারণে এরপরে আমরা তাহলে কি কি শিখলাম? এক নম্বরে হচ্ছে ডোমেইন, 2 নম্বরে হচ্ছে রেঞ্জ। আমরা দুইটা জিনিস শিখে ফেললাম। আমি একটু নাম্বারিং করতে চাই, কারণ আমি এরপরে দেখতে চাই। এরপরে আসো, 3 নম্বর আমরা একটা জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে বাউন্ডেডনেস। আহ বাউন্ডেডনেস নামে একটা ব্যাপার আছে, তো তোমরা এটা রিয়েল অ্যানালাইসিস অনেক ইউজ হয়। বাউন্ডেড সেট কাকে বলে? যে একটা সেটের যদি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে, তখন আমরা বলতে পারি ওই সেটটা বাউন্ডেড। যদি একটাও না থাকে, তখন মানে যে কোনো একটা নাই, বরং আপার বাউন্ড আছে কিন্তু লোয়ার বাউন্ড নাই, তখন আমরা বলতে পারবো না যে ওইটা বাউন্ডেড সেট। ওকে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম কার্ভের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এই কার্ভ, মনে করো একটা কার্ভ বলতে একটা ফিগার দিয়ে দেওয়া হলো তোমাকে, তখন কি আমরা বলতে পারবো যে এই কার্ভটা কি বাউন্ডেড কিনা? বুঝতে পারছো কিনা? তো এর একটা টুলস এবং টেকনিক আছে কিভাবে আমরা বলে দিতে পারি একটা কার্ভ হচ্ছে বাউন্ডেড কিনা। তো এর জন্য তোমার এটা একটা মনে রাখার একটা টেকনিক বলছি এর সাথে, সেটা হচ্ছে যে রিয়েল অ্যানালাইসিসের একটা কনসেপ্ট আমরা ব্যবহার করতে পারি। সেটা কি কনসেপ্ট বলছে? দেখো একটা সেটকে রিয়েল অ্যানালাইসিস বলছে যে একটা সেট, সেটাকে যদি আমরা বাউন্ডেড সেট বলতে চাই,
তার জন্য দুইটা ব্যাপার লাগবে, একটা হচ্ছে দুইটা, আবার বলছি এখানে এই কথাটাই আমি মনে রাখার জন্য বলছি, দুইটা ব্যাপার লাগবে। কি কি দুইটা ব্যাপার? একটা হচ্ছে আপার বাউন্ড হওয়া লাগবে এবং লোয়ার বাউন্ডেড, ঠিক আছে? এই দুইটা বাউন্ড, আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডেড যদি হয়ে থাকে তাহলে ওই সেটকে আমরা বলতে পারি হচ্ছে বাউন্ডেড সেট। বুঝতে পারছো কিনা? এরপর দেখো তো, এখানে আমি জাস্ট এই কনসেপ্ট দিয়ে আমি করব না, রিজন অ্যানালাইসিস এর কনসেপ্ট সবাই ভয় পায়, তো আমি এটা দিয়ে করব না, আমি একটা টেকনিক নিব। শুধু আমি এতটুকু বলতে চাই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকলে তাকে আমরা বাউন্ডেড সেট বলতে পারি। দুইটা ব্যাপার এখানে মাথায় রাখতে বলছি, দুই কথাটা। তা আমরাও এই যে এরকম একটা টেকনিক গ্রহণ করব যে যার কারণে আমরা এখানে বাউন্ডেড বলে দিতে পারবো। কি সেই টেকনিকটা আমি লিখতে চাই। ইফ উই ক্যান ড্র, যদি আমরা ড্র করতে পারি টু লাইনস, দুইটা লাইন, এই যে এই কারণে আমি তোমাদেরকে এতবার টু টু বলছি এখানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড। টু কেন বলছি এখানে? এই টুটাকে মনে রাখার জন্য যে এরকম আমরা যদি একটা মানে ড্র করতে পারি, কি ড্র করতে পারি? টু লাইনস, দুইটা লাইন, স্ট্রেট লাইন অবশ্যই এখানে, আর সেটা প্যারালাল হবে। কার প্যারালাল? বলছে টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর প্যারালাল হবে। এরকম দুইটা লাইন যদি আমি মানে আঁকতে পারি, টু এক্স অ্যাক্সিস, এরকম দুইটা লাইন যেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এরকম দুইটা লাইন, ওকে? যার যাতে করে কি, সাজ দ্যাট যাতে করে দ্য গ্রাফ, আমি এর ব্যাখ্যা আবার বলবো, এর এক্সাম্পল দিলে তখন তোমার এগুলা সব বুঝতে সহজ হবে। দ্য গ্রাফ কমপ্লিটলি লাইস বিটুইন দিস লাইন্স, then then the function is, এই যে ফাংশনটা সেটাকে আমরা বাউন্ডেড বলতে পারবো। তাহলে কি বলছে দেখো, যে তুমি যদি এক্স অক্ষের, সাপোজ আমি 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 এখন এক্সাম্পল দিচ্ছি না, আমি একটা এক্সাম্পল দিই তোমাকে বোঝানোর জন্য। ধরো তোমরা জানো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফকে, অথবা এরকম ভাবে তুমি ছোটকালে পড়েছো যেটা, সেটা করি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এখানে 4 এর মান হচ্ছে 1, তাহলে কিন্তু আমি উপরের এই যে এই ব্যাপারটা পাই। তোমাদের এরকম বললে হয়তো বা পারো না। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এর মান 1 ধরো, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এটার গ্রাফটা কি হবে? একদম সহজ কথা মনে রাখবা, এই যে প্যারাবোলা দেখলে তো চিনো রূপটা, এরকম আকার হয়ে থাকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাম, এরকম আছে। এখানে যার পাওয়ার হচ্ছে 1, আবার বলছি এখানে যার পাওয়ার হচ্ছে 1, যার পাওয়ার 1 তার দিকে হাঁ করবে। তাহলে দেখো এখানে পাওয়ার কার 1? বলে ওয়াই এর পাওয়ার 1, এই কারণে তার দিকে হাঁ করবে। এবং দেখো এখানে 0 0 দাও, এক্স এর মান 0 দিলে ওয়াই এর মান 0, তার মানে এটা 0 0 বিন্দু দিয়ে যাবে। যার পাওয়ার 1 দেখো তা সেই দিকে হাঁ করবে, কথা হচ্ছে তাইলে আমি এরকম দিকে হাঁ করবে এবং 0 দিয়ে যাবে, এরকম হয় গ্রাফটা, ওকে? এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ওয়াই এর দিকে হাঁ করবে, এটা ওয়াই ঠিক আছে, কিন্তু এদিকেও তো হাঁ করতে পারতো। তখন আমরা বলি এই টেকনিকটা, যদি এখানে মাইনাস থাকে তখন হচ্ছে এদিকে হাঁ করতো। বুঝতে পারছো কিনা এইটা? এখন দেখো, এখন ওরা বলতে চাচ্ছে যে তুমি যদি এরকম, এই যে ইফ উই ক্যান ড্র, এবং আমরা এরকম দুইটা লাইন ড্র করতে পারি, যেটা যে লাইন দুইটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। এখন এরকম দুইটা লাইন ড্র করতে পারো। দেখো এই যে একটা লাইন ড্র করলাম, আরেকটা লাইন ড্র করো, সেটা কিন্তু এই যে পুরাটা এইগুলা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে, এখানে এখান দিয়ে এগুলা চলতেই থাকবে, এইগুলা কার্ভ চলতেই থাকবে। দেখো তুমি এখানে আরেকটা আঁকলা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ স্পষ্টত যে তুমি এই যে নিচেরটা দিয়ে করলাম, তার মানে এটা কিন্তু নিচের, দেখো এই যে কার্ভটা নিচেরটাকে অতিক্রম করছে না, কিন্তু উপরেরটাকে অতিক্রম করবেই করবে। নাকি বুঝো নাই? এই যে এক্স অ্যাক্সিস, এই যে দুইটা লাইন টানলাম এক্স অ্যাক্সিস এর প্যারালাল, টানার ফলে আমরা যদি দেখতে পারতাম যে পুরা কার্ভটা, অর্থাৎ এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই কার্ভটা এই দুইটা লাইনের মধ্যে আছে, তখন আমরা বলতে পারতাম ফাংশন ইজ বাউন্ডেড। কিন্তু এটা কিন্তু বাউন্ডেড না, কেন? কারণ দেখো এই যে উপরেরটা দ্বারা কিন্তু তুমি এই ফাংশনকে আটকাই রাখতে পারবা না। দ্যাট ইজ, আমি বলতে চাচ্ছি যত তুমি যদি আরো ভ্যালু বাড়াও, এক্স এর ভ্যালু যত বাড়াবা ওয়াই এর ভ্যালু বাড়তে থাকবে, নাকি এরকম বাড়তে থাকবে। অর্থাৎ তুমি আরো দাও,
এখানে যদি দিত এক্স অ্যাক্সিস প্যারালাল, তারপর তো তাকে অতিক্রম করে যেত, আর এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে যে এই যে যে মানে কার্ভটা আছে বা এই যে ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বাউন্ডেড বিলো। কেন? এই যে দেখো নিচেরটা দ্বারা, এই যে নিচেরটা দ্বারা আমি করতে পারছি, নিচেরটা এখানে দিলে তখন আর কিন্তু সে আর নিচে নামছে না, এটা হচ্ছে বাউন্ডেড বিলো, কিন্তু সেটা কিন্তু নট, এটা কিন্তু আমরা আপার বাউন্ড হচ্ছে না। বুঝতে পারছো কথা? আপার বাউন্ড আমি দিতে পারছি না, এই কারণে সে কিন্তু বাউন্ডেড না। আমার কথা কি বোঝা গেছে কিনা? আবার দেখো, তোমাকে আরেকটা এক্সাম্পল দিলে তুমি হয়তো বা বুঝতে পারবা। যেমন তোমরা জানো সাইন এক্স এর কার্ভ, এদিক দিয়ে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল হয়ে থাকে, হ্যাঁ, আর এদিক দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যালু পেয়ে থাকি ওয়াই এর, আর এখানে মনে করো এক্স, সাইন এক্স ওয়াই কস টু সাইন এক্স, এই কার্ভটা যদি আঁকতে চাই, তখন তোমরা এটা সুন্দর করে জানো সাইন 0 ডিগ্রি মান 0, এবং এখানে 1, এখানে -1, এখানে 1, এখানে -1, এরকম এরকম হয়ে থাকে, ঠিক কিনা? এখন দেখো, তুমি মনে করো এই যে এটুকু হচ্ছে আমার 1, আর এই পাশে যা আছে সেটা হচ্ছে আমার -1। তখন তুমি যদি দেখো এক্স অক্ষের প্যারালাল দুটো দাগ কাটে দাও, এই দেখো দুটো দাগ টেনে দিলাম, এবং দাগ টানার ফলে আমি দেখতে পাচ্ছি যে স্পষ্টত এই দুইটা দাগের মধ্যে পুরো এই যে গ্রাফটা আছে, সাইন এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর যে গ্রাফটা, সেটা কিন্তু এই দাগ দুইটার মধ্যে আছে। এক্স অক্ষের প্যারালাল তুমি আঁকবা যে কোনো দুইটা দাগ, ঠিক আছে? তখন আমি কি বলতে পারি যে অবশ্যই যে সাইন এক্স, তাহলে এই কারণে দেখবা যে সাইন এক্স এটা একটা বাউন্ডেড, এটা একটা কি হবে, বাউন্ডেড। আমি কি কথা বুঝতে পারছি না বুঝো নেই? এরকম আমরা এক্সাম্পল দিব, আমি আর ডোমেন রেঞ্জ সম্পর্কে আর এক্সাম্পল দিব জাস্ট এখানে বোঝানোর জন্য। তাই এই কারণে আমরা একটা কন্ট্রা পজিটিভ শিখবো। কন্ট্রা পজিটিভ মানে কি, দেখো দেখা আমি বলছি সেটার জন্য, যে 4 কন্ট্রা পজিটিভ শিখবো। ইফ অ্যাট লিস্ট, যদি কমপক্ষে একটা আমরা লাইন পাই, ওয়ান লাইন, যেটা প্যারালাল হচ্ছে টু এক্স অ্যাক্সিস, ইন্টারসেক্ট করছে, সরি সরি সরি, এটা এটা না, এটা তো কন্ট্রা পজিটিভ দেওয়া লাগবে না, কন্ট্রা পজিটিভ দেওয়ার দরকার নেই, অন্য একটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়ান অন প্রমাণের ক্ষেত্রে দেই। তবে আমরা এভাবে একটু মনে রাখতে পারো যে কমপক্ষে দুটাকেই হচ্ছে দুইটার মধ্যেই থাকতে হবে, কিন্তু একটাকে যদি অতিক্রম করে চলে যায়, দেখো এই যে এটাকে অতিক্রম করে চলে গেছে, এক্ষেত্রে কিন্তু এটা বাউন্ডেড না, বরং লোয়ার বাউন্ড হবে। বুঝতে পেরেছো? এটার ক্ষেত্রে কন্ট্রা পজিটিভ দরকার নেই। এরপর এটা বাউন্ডেডনেস সম্পর্কে গেছে। এরপর আমরা ওয়ান অন, একটা ফাংশন ওয়ান অন কিনা সেটা আমরা কেমনে দেখি, দেখো আমি ওয়ান অন সম্পর্কে দেখতে চাই আমি, যে একটা ফাংশন ওয়ান ওয়ান কিনা। তা আমি সেটার জন্য কি করব, যে ইফ এভরি লাইন parallel to x axis intersect the graph at most one point, then the function is 1 1। আচ্ছা, এটার একটা কন্ট্রা পজিটিভ লিখি, তারপর আমি একটু বুঝাতে চাই। তো এটাই লিখে ফেলতে চাইছিলাম এর আগের বার। ইফ at least one line parallel to x-axis intersect the graph more than one point, then the function is not 1 1। দেখো তোমরা
এটা একটু দেখো, তাইলে বুঝতে পারবে যে একটা, ধরো এরকম আমরা একটা গ্রাফ পাইলাম, সাপোজ গ্রাফ পাওয়ার পর আমি যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল এরকম একটা লাইন পাই, কমপক্ষে একটা বলছে, অ্যাট লিস্ট একটা লাইন পাওয়া যায় যেটা হচ্ছে, দেখো এক্স অ্যাক্সিস এর প্যারালাল আছে এবং যেটা হচ্ছে ওই গ্রাফটাকে হচ্ছে ইন্টারসেক্ট করবে মোর দেন ওয়ান পয়েন্ট, অর্থাৎ ওয়ান পয়েন্টের বেশি যদি ইন্টারসেক্ট করে ফেলে, মনে করো সাপোজ আমি এরকম দিলাম, এটা এটা আমরা মনে করো এটা সাইন এক্স এর গ্রাফ, ওকে আমি আঁকছি একটু, বুঝতে পারছো এটা ঠিক না আঁকাটা, তারপর মনে করো এটা সাইন এক্স, আমি সুন্দর করে আঁকি যেহেতু একটা ব্যাপার আছে, এরকম 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 হয়ে থাকে, ঠিক আছে, এখন এটা আমার এক্স অ্যাক্সিস, তুমি এরা বলতে চাচ্ছে যে অ্যাট লিস্ট একটা প্যারালাল লাইন দিচ্ছ, মনে করো একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল এরকম একটা লাইনও যদি তুমি পেয়ে যাও, সাপোজ এটা পেয়ে গেলাম, এই লাইনটা কি এক্স অ্যাক্সিস এর প্যারালাল, আঁকার ফলে যদি তুমি দেখতে পারো যে ওই ওই লাইনটা, মানে এই যে যে লাইনটা যেটা আঁকলাম সেই লাইনটা গ্রাফের মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দেখো এখানে কতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে ওই ফাংশনটা ওয়ান অন ফাংশন হবে না, নাকি বুঝো নাই? তাহলে এটা ওয়ান অন না, কেন ওয়ান অন না? কারণ আমাদের, তোমাদেরকে মনে আছে কিনা জানি না, ওয়ান অন হতে হলে কি হতে হয় বলো তো? বলছিলাম একটা ডিস্টিং ভ্যালুর জন্য একটা ডিস্টিং প্রি ইমেজের জন্য একটা ডিস্টিং ইমেজ পাবে, এরকম কনসেপ্ট। তাহলে এখানে দেখো কতগুলো পেয়ে যাচ্ছ তুমি, এই কনসেপ্ট থেকে আমরা এভাবে বলি, বুঝছো কিনা? তারপর আমি আরো উদাহরণ দিব, সেগুলোতে আমি এখন একটু একটু করে বুঝাই যাচ্ছি। এরপর দেখো, তো ওয়ান টু ফাংশন কিভাবে আমরা চেক করব। আর যদি এরকম, মানে এই আর এইটার দ্বারা কি বুঝেছো ওয়ান ওয়ান, যদি তুমি একটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল লাইন টানো এবং তুমি দেখো শুধুমাত্র একটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে, অথবা না করলেও সমস্যা নেই, দেখো এখানে বলা আছে ইফ এভরি লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইন্টারসেক্টস দ্য গ্রাফ এট মোস্ট ওয়ান পয়েন্ট, মানে একটা, আবার না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা হওয়া যাবে না, দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করা যাবে না, তখন ওই ফাংশনটাকে আমরা ওয়ান ওয়ান বলবো। তাহলে এর বিপরীত ব্যাপারটা কি, যে এরকম একটা লাইন, এই বিপরীত ব্যাপারটাকে বলা হয় কন্ট্রাপজিটিভ, বুঝতে পারছো কিনা? এই যে কন্ট্রাপজিটিভ, বিপরীত ব্যাপারটা হচ্ছে যদি এরকম একটা লাইন পেয়ে যায় যেটা হচ্ছে গ্রাফকে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, কিন্তু যদি ওই গ্রাফকে একের অধিক পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন ওটা ওয়ান ওয়ান হবে না। আবার ওয়ান টুর ক্ষেত্রে দেখো কি, তো ওয়ান টু, ইফ এভরি লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সব কিন্তু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, intersect the graph in at least one point, then the function is 1 2। আচ্ছা, এটার কন্ট্রা পজিটিভটা বলি, তারপর তোমাদেরকে লিখে দিচ্ছি। কন্ট্রা পজিটিভ, কন্ট্রা পজিটিভ কি আমি একটু লিখে নিই, ইফ at least one line যেটা প্যারালাল আছে টু এক্স অ্যাক্সিস not intersects the graph at any point, then the function is not 1 2। দেখো কি বলছে, আমি একটু কন্ট্রা পজিটিভ বুঝাই তাহলে তুমি ওইটা বুঝতে পারবা। কন্ট্রা পজিটিভ বলছে যে ইফ অ্যাট লিস্ট ওয়ান লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এরকম একটা লাইন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যেটা ইন্টারসেক্ট করে নাই কার সাথে, ওই ইন্টারসেক্ট করে নাই গ্রাফের সাথে অ্যাট এনি পয়েন্ট, কোনো পয়েন্টে, তখন ওই ফাংশন ওয়ান টু হবে না। তার মানে ওয়ান টু হবে কখন, তার বিপরীতটা, এই যে এটা কন্ট্রা পজিটিভ মানে হচ্ছে এই ডেফিনেশনের বিপরীতটা, বুঝো? যদি একটা পয়েন্টও এক্স অক্ষের প্যারালাল লাইন পাই যেটা একটা পয়েন্টও গ্রাফকে টাচ করবে না, মানে ইন্টারসেক্ট করবে না, তখন ওইটাকে বলা হবে যে ওইটা ওয়ান টু না। তার মানে যদি অ্যাটলিস্ট একটা পয়েন্টে টাচ করে, তখন সেটা হচ্ছে ওয়ান টু হবে। সহজ কথা, বুঝতে পারছো কথা? এবার আমি
কিছু, এবং এইগুলো কিন্তু সব ডোমেনের মধ্যে, ওকে? আবার ডোমেনের বাইরে একটা নিয়ে যাও না। হ্যাঁ, ঠিক আছে, আমি কিছু এক্সাম্পল দেই, তখন হচ্ছে তুমি বুঝতে পারবা। এবং তোমরা তো এতক্ষণ জানোই এগুলো হচ্ছে আমরা ফাংশন নিয়ে কাজ করছি, আবার ফাংশন টেস্ট করি আমরা ভার্টিক্যাল লাইন, মানে ভার্টিক্যাল লাইন টেস্ট বলে থাকি, যে ফাংশন হবে কি হবে না, যে একটা একটা গ্রাফ দিয়ে দিয়ে বললাম এটা ফাংশন কিনা, তখন আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা দাগ কাটি, মনে আছে না এগুলো? যেমন আহ এইটা, এটা কার চিত্র আমি বলছিলাম, এটা কোন দিকে হাঁ করছে, এক্স এর দিকে, তার মানে এক্স এর পাওয়ার 1 হবে, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে তার গ্রাফ, ওকে? বুঝতে পারছো? এক্স এর দিকে হাঁ করছে, পজিটিভ দিকে দিকে এখানে পজিটিভ চিহ্ন দিচ্ছে। আর যদি নেগেটিভ হইতো তখন এই যে ব্যাপারটা এরকম দিতাম, যে এটা মানে কি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স, নাকি বুঝো নাই? কথা বুঝতে পারছো? তাহলে দেখো কথাটা, যে এটা আমরা এটা ফাংশন কিনা, তখন এই যে এই ব্যাপারটা একটা ফাংশন কিনা, তখন কিভাবে বুঝতাম, বলে এরকম একটা ভার্টিক্যাল লাইন টেস্ট করতাম, দেখতে পাচ্ছে একের অধিক পয়েন্টে সে সেট করলে সেটা ফাংশন হবে না, তাহলে এটা ফাংশন না। আবার একই যুক্তিতে যে এটা কিন্তু ফাংশন হয়ে যাইতো, তোমাদের মনে আছে কিনা, এটা কিন্তু ফাংশন হইতো, কারণ একটা পয়েন্টে সেট করে। এটা কিন্তু বুঝতে হবে, তার ফাংশন আমরা এখানে বলেই নিস, তাহলে অনেকভাবে টেস্ট করতে পারি। এখন আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের ফাংশন ফাংশন দিব, এবং তোমাকে যে ডোমেন রেঞ্জ কিভাবে শর্টকাটে বের করা হয়, আমাদের উদ্দেশ্য যদিও ছিল ডোমেন এবং রেঞ্জ বের করা, কিন্তু আমরা হচ্ছে একটা পর্যায়ে যে এগুলো সব শিখে ফেলি, একসাথে করে ফেলি, ঠিক আছে, সৌন্দর্যের জন্য। তো আমরা একটু যেতে চাই, কিছু কিছু ফাংশন দেখতে চাই, তো সহজ সহজ ফাংশন দিকে শুরু করি, তাহলে তারপরে কঠিনটা তোমার জন্য ইজিলি হয়ে যাবে। আর কঠিনটা তোমাকে, যদি কঠিনটা পরীক্ষা আসে, তার জন্য তুমি কমপক্ষে 5 মিনিট টাইম পাবা। আর এখন এরকম কিছু ফাংশন যেটা তোমাকে ভাইভাই ফেস করতে হতে পারে, যে এই ব্যাপারটা বলো যে এটা কি, তখন তোমার জন্য যেন বেদনাদায়ক না হয়ে থাকে, বা বের করতে যাও তখন স্যাররা কিন্তু হাসবে যে তোমার এটা বের করতে হয়। ধরো এটা দিলাম যে মনে করো 5x+6, এখানে যদি তোমাকে বলে দেয় যে এটার স্লোপ কত, আর ওয়াই অক্ষকে যে ইন্টারসেক্ট করে তার পরিমাণ কত, তখন যদি তুমি হিসাব হিসাব করে বের করতে যাও, তখন তোমার জন্য যেরকম বিব্রতকর, মানে তুমি সুন্দরভাবে পড়ো নাই এটা বোঝা যায়, ঠিক তেমনি এরকম কার্ভ দিয়ে দিয়ে বলবে যে এটা কি, বলো এটা বাউন্ডেড হবে কিনা, ডোমেন রেঞ্জ কত, বা 1 টু কিনা, 1 অন কিনা, এটা বলো। তখন তুমি যদি এরকম বের করতে যাও, তোমার যে টেকনিক 5 মিনিট 6 মিনিট টাইম নিয়ে, তখন তোমাকে বের করে দিবে ভাইবা থেকে, ঠিক কিনা? এই জন্য আমাকে এর সুন্দর করে নিতে হবে, এবং আমি শর্টকাট সুন্দর সুন্দর ওয়াই কস টু এক্স, আমরা জানি এটার গ্রাফ কি। ধরো আমি জানি না, তখন কি আমি ছোটকালের মতো করব? নিশ্চয়ই ছোটকালের মতো করব না। এখানে আমি কিছু কিছু ব্যাপারটা দেখো, আমি তোমাকে ফিল করানোর জন্য আমি সুন্দর করে এগুলা গ্রাফ, সবাই জানে যে এটা একটা এরকম হবে, ওয়াই কস টু এক্স যেহেতু এরকম হবে, মূলবিন্দুগামী, কেন মূলবিন্দুগামী, দেখো এক্স এর মান 0 বসাও, ওয়াই এর মান 0 হবে, ঠিক কিনা? তাহলে আমি এখানে প্রথমে তোমাকে শিখাই, এখানে 1, ওয়াই এর মানও পাচ্ছি 1, এক্স এর মান যদি পাই 2, তাহলে ওয়াই এর মানও 2, এক্স এর মান যদি পাই হচ্ছে 0, তাহলে ওয়াই এর মানও 0। আচ্ছা, এক্স এর মান যদি -1, ওয়াই এর মানও -1, এক্স এর মান হচ্ছে -2, ওয়াই এর মান -2, তার মানে বুঝতে পারছো এখানে, দেখো এখানে একটা ব্যাপার, দেখো এক্স এর মান পজিটিভ হয়, ওয়াই এর মানও পজিটিভ হয়, তার মানে পজিটিভ পজিটিভ কোন কোয়াড্রেন্টে, এই যে এটার মধ্যে না, এক্স ওয়াই এর মান পজিটিভ পজিটিভ এটা। আবার দেখো এক্স এর মান নেগেটিভ হয়, ওয়াই এর মানও নেগেটিভ হয়, কোন কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট না? এই কারণে এই এই ব্যাপার দিয়ে যাবে হচ্ছে গ্রাফটা। তো এত তো আমরা তোমাকে এখন শেখানোর জন্য এরকম বড় করছি, তো আমরা দিন শেষে আর তো নিয়ে কাজ করতে পারছি না, তখন আমরা কি করি বলে, এরকম ডট ডট দিয়ে আমরা লিমিটের একটা কনসেপ্ট নিয়ে আসি। লিমিটের কনসেপ্টটা কি, লিমিট, এই যে এক্স এর মান, সেটা কিন্তু আমরা এক্স দিচ্ছি মতন কিন্তু ওয়াই পাচ্ছি, তার মানে এক্স এর মান ধরো প্লাস ইনফিনিটি, তাহলে ওয়াই এর মান কত হবে, এখানে দেখো এক্স এর মান যেহেতু প্লাস, ওয়াই এর মানটা কত হবে সেটা আমরা বের করতে চাই, আর ওয়াই সমান যেহেতু হচ্ছে এক্স, এটা প্লাস ইনফিনিটি, এটা মানে হচ্ছে এক্স। এখন এক্স এর লিমিটে বসাই দাও এখানে, তাহলে প্লাস ইনফিনিটি, এই কারণে দেখো এক্স এর মানটাই যে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এই কারণে আমরা একটা অ্যারো দিয়ে দিচ্ছি, মনে করো প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। আবার সিমিলারলি একই কাজ করো, সেটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এটা ওয়াই এর লিমিট, ওয়াইটা জানতে চাচ্ছি আমি, যে ওয়াই এর ভ্যালুটা কত হবে, এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটির দিকে যায় তখন ওয়াই এর ভ্যালু কত। মানে দেখো এই যে এখানে, এই যে এক্স এর মান যখন হচ্ছে প্লাস ইনফিনিটির দিকে যায়, আমি আর নিয়ে 1 আর 2 নিয়েছি, তখন আমরা ওয়াই কেমন হবে বলছে, ওয়াই এর মান ওই ইনফিনিটি হবে। আর এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটির দিকে যাবে, মনে করো এরকম নিতেছো -3 -4, এরকম নিতে নিতে -1000 কোটি 2000 কোটি, তখন ওয়াই এর মানটা কোন দিকে যাবে সেটা আমি জানতে চাই বলে। দেখো এটার ক্ষেত্রেও তাহলে এটা কি বোঝাচ্ছে আসলে, এটা দ্বারা তোমরা জানো, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটির দিকে যাবে, তখন ওয়াই এর মানটা কোন দিকে যাবে সেটা তুমি বের করো। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান মাইনাস ইনফিনিটি দাও, আর ওয়াই সমান এটা মাইনাস আসবে একটা সামনে দিয়ে নিও।
আর ওয়াই সমান আমরা জানি এক্স, কিভাবে? ওই যে ফাংশন থেকে দেখো যে ওয়াই সমান এক্স, এই যে এখানে। তো এখান থেকে যেহেতু আমি এক্স এর মান জানি, এখানে বসে দাও, এটা মাইনাস ইনফিনিটি, তার মানে বুঝতেছি এক্স এর মান যখন মাইনাস ইনফিনিটি যাচ্ছে, ওয়াই এর মান তখন মাইনাস ইনফিনিটি হবে, তাহলে এটাও মাইনাস ইনফিনিটির দিকে যাইতে থাকবে। বুঝতে পারছো কথা? এখন আমি এটা হচ্ছে কার্ভটা অঙ্কন করে ফেললাম। এখন কথা হচ্ছে আমি বিভিন্ন ধরনের জিনিস জানবো। এক নম্বর কথা হচ্ছে আমরা জানবো হচ্ছে ডোমেইন। কি জানবো? তাহলে আমরা এর ডোমেইন জানবো। এবার দেখো, আসলে ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালু নিয়ে গঠিত। তাহলে তুমি একটু চিন্তা করো, এই ফাংশনের এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাইতেছে, হ্যাঁ, এগুলা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত যাইতে থাকবে। অর্থাৎ এখান থেকে দেখো এইগুলা সব না ডোমেইন, আবার এখান থেকে এই পাশে সব না ডোমেইন। দেখো আমি সব ভ্যালুর জন্য এই যে মান পাচ্ছি, এটা তো যাইতে থাকবে। বুঝতে পারছো কিনা? অর্থাৎ এটার জন্য এটা পাচ্ছি, এটার জন্য এটা পাচ্ছি, এই পয়েন্টের জন্য এই পয়েন্ট পাচ্ছি, এরকম চলতে থাকলে চলতে থাকবে, চলতে থাকবে। তার মানে এখান দিয়েও তুমি যা ভ্যালু নিবা, এখানে একটা ভ্যালু পাচ্ছে, আবার এখান দিয়েও যা ভ্যালু নিচ্ছ তার জন্য এখানে তুমি ভ্যালু পাচ্ছ। তার মানে তোমার ডোমেন, বুঝতে পারছো, পুরা এক্স, এই যে পুরা লাইনটা হবে রিয়েল লাইন, তাহলে রিয়েল লাইন, এই কারণে এটা ডোমেন হচ্ছে আর। বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপর তুমি রেঞ্জ বের করতে চাবা। রেঞ্জ আর কিছুই না, রেঞ্জ মনে করো এক ধরনের ছায়া। রেঞ্জ কি? এক ধরনের ছায়া। ছায়া মানে তুমি এখান থেকে মনে করো লাইট মারছো, লাইট মারার ফলে যেখানে যেখানে ব্যাপারটা দেখো, লাইট মারছো, তারপর যেখানে যেখানে হচ্ছে তুমি প্রজেকশন বা ছায়া পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার রেঞ্জ। তাই তুমি দেখো, এটা মনে করো একটা ওয়ালের মতো, সেটা অনেক দূর যাচ্ছে, এখানেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাচ্ছে। তার মানে তুমি যদি রেঞ্জ লাইট মারো, তো ছায়াটা পড়বে কিন্তু পুরা, দেখো এরকম এটার উপর দিয়ে পড়বে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ রেঞ্জটাও হয়ে যাবে তোমার সকল আর। বুঝছো কিনা? তো মনে রাখতে হবে, আমরা রেঞ্জ বের করি এখানে টস মারি, টস মারলে তারপর রেঞ্জ বের করতে পারি। আরো কিছু ফাংশন দেখলে তুমি আরো বুঝতে পারবা যে কিভাবে সেটা। তারপর তোমাকে যদি বলি এটা বাউন্ডেড, তা বাউন্ডেড হওয়ার জন্য কি বলছিলাম দেখো, তোমার মনে আছে কিনা যে এক্স অক্ষের প্যারালাল দুইটা লাইন টানতে হবে, যাতে করে ওই লাইনের মধ্যে দুইটা ফাংশন থাইকা যায়। এখন তুমি বলো, এদেরকে যদি লাইন টানো, কোনোদিন কি তুমি এদেরকে রাখতে পারবা, নাকি এরা চলে যাবে? দেখো এখানে টানলা, বলবা যে এখানে টানলাম, এখান তো যে রয়ে গেল না, এটা তো ইনফিনিটি পর্যন্ত চলবে। তার মানে এটা কিন্তু বাউন্ডেড না। এই যে যে y cos to x, এটা কিন্তু বাউন্ডেড না। কেন বাউন্ডেড না? কারণ ওই যে এরকম দুইটা লাইন আমি পাচ্ছি না যেটা x অক্ষের সমান্তরাল, যারা হচ্ছে ওই y cos to x কে তোমার তাদের ভিতরে রাখবে। বুঝছো কিনা? আচ্ছা, তো এটাকে আরো সুন্দর করে লিখতে পারতা, এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ। না, এটা বাউন্ডেড অ্যাবভ না। এক নাম্বার কথা, কেন বাউন্ডেড না? সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ হচ্ছে না, নো দিয়ে দিলাম, আবার হচ্ছে বাউন্ডেড বিলো হচ্ছে না। এতটুকু বোঝা গেছে কিনা? এরপরে আমরা এরপর বলবো ওয়ান টু কিনা। বুঝতে পারছো কিনা? ওয়ান টুর জন্য আমি একটু নতুন চিত্র আঁকি আবার, এরকম চলতে থাকবে। হ্যাঁ, আমার আঁকাটা মূল বিন্দুতে যাবো, ওকে। এবার ওয়ান টু হওয়ার জন্য কি বলছিলাম, বা ওয়ান অন হওয়ার জন্য কি বলছিলাম, তোমার মনে আছে নিশ্চয়ই। ওয়ান অন হওয়ার জন্য বলছিলাম কন্ট্রা পজিটিভটা মনে রাখবা, যে ওয়ান অন হবে যদি এরকম একটা লাইন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইন্টারসেক্ট করবে দ্য গ্রাফকে মোর দ্যান ওয়ান পয়েন্টে, যদি তোমার একটা গ্রাফকে এরকম একটা লাইন পায়া যাও তুমি, আবার বলছি যে যে কোনো একটা লাইন যদি এরকম পায় দাও, কিন্তু কোটি কোটি এক্স অক্ষের সমান্তরালে কোটি কোটি লাইন পাওয়া যাবে, এরকম কোটি কোটি, হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল টানার ফলে যে যদি যে এমন একটা লাইন পাওয়া যাও যেটা হচ্ছে এই কার্ভকে দুইটা বিন্দুতে কমপক্ষে ছেদ করছে, তখন সেটা ওয়ান 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 হবে না। কিন্তু এরা আমরা দেখতে পাচ্ছি এখানে সব এক্স অক্ষের প্যারালাল নিয়ে যে কোনো নিচ্ছি, তখন দেখো একটা বিন্দুতেই ছেদ করছে। এই কারণে এই এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ওয়ান অন, ওয়ান অন ফাংশন বলা হবে, নাকি বুঝো নাই? আমি কন্ট্রা পজিটিভের কথা বলছি, কখন ওয়ান অন হবে না বলছি, এরকম একটা যদি লাইন পাই যেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল, যেটা ওই গ্রাফকে কমপক্ষে একের অধিক বিন্দুতে ইন্টারসেক্ট করে, তখন সেটা ওয়ান অন হয় না। আচ্ছা, এটা কি ওয়ান টু হবে? ওয়ান টু, ওয়ান টুর ব্যাখ্যা কি বলছি, এখানে আসো। এই যে কন্ট্রা পজিটিভটা মনে রাখবা, যদি অ্যাটলিস্ট এমন একটা লাইন পাই যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে না, কোন নট ইন্টারসেক্ট দ্য গ্রাফ এট এনি পয়েন্ট, কোনো পয়েন্টেই, তখন ওইটা ওয়ান টু হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তো না, এরকম কোনো কিছু পাবো না যেটা হচ্ছে এই মানে এই গ্রাফকে ইন্টারসেক্ট করবে না।
ঠিক আছে, তুমি বলতে পারো যে এইটা নিলে তো ইন্টারসেক্ট করবে না, আমি বলবো হ্যাঁ করে, কারণ এটা তো আরো বাড়বে, কারণ এটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির দিকে যেতে থাকবে। তার মানে এটা কিন্তু ওয়ান টু হবে। ওয়ান টু হইতো না কখন, যদি এরকম একটা লাইন পাইতাম যেটা হচ্ছে তাকে ইন্টারসেক্টই করে না। নাকি বুঝো নাই? এই যেরকম ভাবে আমরা অনেক কিছু জানতে পারবো একটা গ্রাফের। তারপরে আমরা ধরো আরো কিছু গ্রাফ দিতে চাই। আহ এটার ক্ষেত্রে মনে করো এটা 2 নাম্বার, এবার শর্টকাটে বলে ফেলবো সবকিছু। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এবার তোমার মনে করো এটার যে আমাদের কার্ভ, মনে করো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর দিকে হচ্ছে করবে, এরকম মনে করো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার তোমাকে আমি জানতে চাই 1 নাম্বার কথা, কি কি জানতে চাই। দেখো এটা তুমি এরকম ভাবে লিখতে পারো যে আজ দেখো এক্স এর মান তুমি যদি নাও 1, ওয়াই এর মান পাচ্ছ 1, তুমি কার্ভটা সম্পর্কে একটু ধারণা নাও, এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 4, তখন আচ্ছা এরকম করে যদি আমি বাড়াতে থাকি, পজিটিভ বাড়াতে থাকি, অর্থাৎ এক্স এর মান যদি লিমিট অফ এক্স এর মান যদি আমি এরকম ইনফিনিটির দিকে যেতে থাকি, তাহলে ওয়াই, ওয়াই মানে আর কিছুই না প্লাস ইনফিনিটি, ওয়াই মানে হচ্ছে এক্স, তাহলে এখানে আমার প্লাস ইনফিনিটি পাচ্ছে, অর্থাৎ এক্স এর মান যত ইনফিনিটির দিকে যাবো ওয়াই এর মান তত ইনফিনিটির দিকে যাবে। সিমিলারলি এখানে এক্স এর মান যদি আমি -1 নেই, ওয়াই এর মান পাচ্ছি কত বলো? 1। এক্স এর মান যদি -2 নেই, ওয়াই এর মান কত পাচ্ছি বলো? 4। তাই বুঝতে পারছো এখানে যদি আমি এরকম ডট ডট আরো মান নিতে থাকি এক্স এর, অর্থাৎ এক্স এর মান যত হচ্ছে আমার মাইনাস ইনফিনিটির দিকে যাওয়া যাবে, তখন ওয়াই এর লিমিটটা কত হবে বা ওয়াই এর ভ্যালুটা কিরকম হবে সেটা আমি বের করতে চাই। তাই এক্স এর মান মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই সমান যেহেতু এক্স, এটাও মাইনাস ইনফিনিটি হবে না প্লাস ইনফিনিটি, কে বলতে পারে? এটা ওই যে ওয়াই সমান এক্স স্কোয়ার ছিল, তার মানে এই দেখো মাইনাসকে সে প্লাস করে দিবে, বুঝতে পারছো কিনা? ওয়াই সমান এক্স স্কোয়ার ছিল, দেখো এই যে, তার মানে বুঝতে পারছো যে চিত্রটা কিরকম হবে। এই কারণে দেখছো এক্স এর মান তুমি যদি মাইনাস ইনফিনিটি পর্যন্ত নাও, কোনো সমস্যা নেই, সে প্লাস ওয়াই এর মানগুলা সে প্লাস দিবে, এই কারণে সে কিন্তু নিচে নামে নাই, নাকি বুঝো নাই? নিচের দিকে যায় নাই কার্ভটা। তো এগুলো আমরা আর ইন্টারের ক্ষেত্রে শর্টকাট মনে রাখার টেকনিক কি, যেদিকে হচ্ছে দেখো এক্স কার পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার, এখানে ওয়াই এর দিকে করবে এবং 0 0 দিয়ে যাবে, কেন কেন 0 0 যাবে, দেখো এখানে 0 0 বসাও তাহলে কিন্তু স্যাটিসফাই করছে, অর্থাৎ এক্স এর মান যদি 0 বসাও তাহলে ওয়াই এর মান 0 পাচ্ছ, নাকি বুঝো নাই? এখন আমরা চেক করতে যাব, কি কি চেক করব। 1 নাম্বার কথা হচ্ছে এটা বাউন্ডেড কিনা। বাউন্ডেড হতে গেলে বাউন্ডেড বলছে, বাউন্ডেড অ্যাবভ বাউন্ডেড বিলো দুটোই হওয়া লাগবে, তাহলে বাউন্ডেড কিনা সেটা বের করার জন্য চেক করার একটা ওয়ে হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল দুটো লাইন টানবো, এই যে টানলাম। আরেকটা তুমি যদি এদিক দিয়ে হাজার হাজার লাইনও টানো কোনো সমস্যা নেই, দেখো একে ছেদ করে চলে যাবে, কারণ এটা আরো এদিকে যাইতে থাকবে, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, দেখছো এই যে ওয়াই এর ভ্যালুগুলো প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, অর্থাৎ তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে সেটা বাউন্ডেড না। কেন বাউন্ডেড না? বাউন্ডেড না, এর কারণ হচ্ছে বাউন্ডেড হতে হলে দুটা জিনিস হতে হবে, কি? বাউন্ডেড বিলো আর বাউন্ডেড অ্যাবভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বাউন্ডেড অ্যাবভ সেটা হচ্ছে না, কিন্তু বাউন্ডেড বিলো হচ্ছে, যে কোনো একটা দুইটাই হতে হবে, তাইলে ওটাকে আমরা বাউন্ডেড বলতে পারবো, বুঝতে পারছো কথা? যে বাউন্ডেড বিলো কিন্তু, তাই অনেক স্যারে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই কার্ভটা কি বাউন্ডেড বিলো, তখন তোমাকে এভাবে বলতে হবে, বুঝতে পারছো কথা? এরপর আমরা যেতে চাই কোনটা, 1 নম্বরে বাউন্ড, ও ডোমেইন সম্পর্কে তো বললাম না, এবার এদিকে আসো আবার বলে নিই। এবার দেখো এটা ডোমেইন কি। আচ্ছা, এটা ডোমেইন কি তোমরা স্পষ্টত বুঝতে পারছো, এখানে এক্স এর যে কোনো মান নিতে পারছি, বুঝতে পারছো কিনা? এক্স এর যে কোনো মান নিতে পারছি, অর্থাৎ তুমি এই সব সব ভ্যালুর জন্য ওয়াই তে মান পাচ্ছি, এখানে সব ভ্যালুর জন্য ওয়াই তে মান পাচ্ছি, এই কারণে এটা ডোমেইন হচ্ছে পুরা আর। এবার একটা ইন্টারেস্টিং আছে, এর আগের বার হয়তো কিছু বুঝতে পারো না, রেঞ্জ বের করার ক্ষেত্রে তোমাকে বলছিলাম কি বলতো, রেঞ্জ বের করার ক্ষেত্রে তোমার এখান থেকে একটা লাইট মারতে বলছিলাম, তা লাইট মারলে এবার বলো এই যে ওয়াই এর কতটুকু দখল করবে সেই ব্যাপারটা দেখতে হবে, ওয়াই এর লাইট মারার ফলে ওয়াই কতটুকু ছায়া দিবে, কোন অংশ ছায়া দিবে, দেখো এই অংশে তো ছায়া দিবে না, কারণ কি? এই অংশে কোনো ধরনের কিছু নাই, বাধা ঠাদা নাই এখানে, তাহলে ছায়া দিবে কিন্তু দেখো এখান থেকে এই যে বাকিগুলা হচ্ছে ছায়া দিবে তোমাকে, নাকি বোঝো নাই? এই কারণে এটা রেঞ্জ হয়ে যায় হচ্ছে তোমরা আর এ আর এ এন জি, রেঞ্জ হচ্ছে তোমার কত জানো, 0 থেকে ইনফিনিটি, নাকি বোঝো নাই? আবার বলছি ডোমেইন বের করবা হচ্ছে দেখবা যে এক্স এর কি কি ভ্যালু দিতে পারতেছে আমি, এটা দেখবা এক। মেইন কথা হচ্ছে এখানে দেখো কোনো সমস্যা হচ্ছে না, এক্স যা দাও যা ইচ্ছা তা দাও, ওয়াই তে পাচ্ছে, ওয়াই একটা ভ্যালু দিতেই পারবে।
আর রেঞ্জ বের করার ওয়ে কি, রেঞ্জ বের করবা কার্ভটাকে ড্র করার ফলে এই যেখান থেকে একটা লাইট মারবা মানে এগুলা থেকে লাইট মারতাছো, এখানে অসংখ্য লাইট আছে, সাপোজ লাইট মারার ফলে কোন অংশটুকু তোমাকে ছায়া দেয়, ছায়া দিচ্ছে জাস্ট এই অংশটুকু, কেন, কারণ এখানে যে বাধা আছে, বুঝো নাই, কিন্তু এই অংশে কোনো বাধা নাই, ছায়া নাই, কেন, কারণ এখানে কোনো বাধা নেই, বুঝো নাই, কি বুঝো নাই। তো এইভাবে হচ্ছে ডোমেইন রেঞ্জ নির্ণয় করা হয়। তাই তুমি যদি এরকম জেনে যাও, কার্ভ সম্পর্কে জেনে যাও, তখন তুমি ডোমেইন রেঞ্জ সম্পর্কে জেনে যাবা, ঠিক কিনা। এরপরে আমরা, আচ্ছা এরপর ডোমেইন রেঞ্জ করলাম, বাউন্ডেড করলাম, তো এরপর যাব ওয়ান অন আর ওয়ান টু। তাহলে ওয়ান অন আর ওয়ান টু কিনা সেটা জানার জন্য কি, ওয়ান অন হওয়ার জন্য এরকম বলছি, আবার তোমাকে ওয়ান অনে যাইতে চাই, নিয়ে যেতে চাই, কারণ তুমি যেন ভুলে না যাও। ওয়ান অনের জন্য আগে কন্ট্রা পজিটিভ পড়ো, বলছে এরকম যদি একটা লাইন পেয়ে যাও যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং ওই কার্ভ মানে গ্রাফটাকে মোর দ্যান ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তখন ফাংশনটা অন অন না। দেখো তো এই যে যেই ফাংশনটা আছে, এই যে আবার আঁকি, সমস্যা কি, আঁকতে তো সমস্যা নেই, হয়তো ভাল লাগবে না, এই যেরকম ছিল আমার আঁকা খুবই খারাপ, এরকম একটা লাইন যদি পেয়ে যাই প্যারালাল টু এক্স অ্যাক্সিস, দেখো তো এই যে পাই গেলাম না, অনেকগুলাই পাচ্ছি, যেটা হচ্ছে দেখো মোর দেন ওয়ান পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই কারণে এই ব্যাপারটাকে আমরা ওয়ান অন বলবো না, নাকি বুঝো নাই, এই ফাংশনটা ওয়ান অন না। এবার ওয়ান টু কিনা, বলছে ওয়ান টু, ওয়ান টু হবে তখনই, কখন হবে না বলছে সেটা দেখো আগে, ওয়ান টু বলছে হবে না তখন যদি এরকম একটা লাইন পাই যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং ইন্টারসেক্টই করে নাই ওই গ্রাফটাকে। তা আমরা তো দেখতে পাচ্ছি এখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস নেওয়ার ফলে ইন্টারসেক্ট করছে, নাকি বুঝো নাই, বুঝতে পারছো কথা, এই কারণে এটা ওয়ান টু হবে। আচ্ছা এটা ওয়ান টু হবে, কথা বুঝতে পারছো। আচ্ছা এরকম তাইলে আমরা আশা রাখি এরকম বিভিন্ন ধরনের ফিগার দিলে আমরা সেটা করতে পারবো। ডোমেইন রেঞ্জ এই যেভাবে, ডোমেইন তো বের করা সহজই, দেখলেই বলা পারা যায়, কিন্তু রেঞ্জ সম্পর্কে বোঝা যায় না। যেমন তোমরা ছোট কালে পড়ছো, এবার আমরা সুন্দর একটা ফাংশন দিই y ইকুয়ালস টু sin x, এটা একটা এভাবে আমরা জানি এটার মান হচ্ছে 1 -1 1, আঁকা সুন্দর না, এটা 1 -1 1, এই আর আরো যাইতে থাকবে, তোমরা জানো আমি এতটুকু আঁকলাম কারণ হাতে খুবই সুন্দর, অসুন্দর, এইটুকুর মান হচ্ছে আমার 1, ব্যাপারটা বুঝো, এবং এখানে যা আছে সবার মান হচ্ছে -1, এর বাইরে আর যাইতে পারবে না। এখন তোমরা একটু ফিল করো, এক্স এর ভ্যালু, এখানে তুমি যখন ডোমেইন নির্ণয় করতা সাইনের, সাইনের ডোমেইন কত ছিল তোমাদের মনে আছে কিনা, সাইনের দেখবা যখন যে সাইনের যখন তোমরা হচ্ছে ডোমেইন নির্ণয় করতে চাইতা যে সাইন এক্স এর ডোমেইন কি, তখন আমরা ডোমেইন মানে হচ্ছে তুমি এখানে সব ভ্যালু নিতে পারতা, এইগুলা এই যে পাই থেকে মাইনাস পাই এগুলো নিতে পারতা, কোনো ধরনের সমস্যা হতো না, কিন্তু রেঞ্জটা কিভাবে বের করতাম যে, আচ্ছা ওয়ান থেকে এই যে -1 থেকে 1, এটা কিভাবে আমরা রেঞ্জটা বের করতাম, এটা কি তোমাদের মনে আছে। তো এটা তো কিন্তু কঠিন প্রসেস ছিল বের করার, একটা বিভিন্ন ধরনের ছিল যে আমি এই ভ্যালু দিচ্ছি 1 আর -1 এর বাইরে যাচ্ছে না, কিন্তু আরো একটা ব্যাখ্যা আছে তোমাকে যেটা বলছিলাম যে সেটা কি, এখান থেকে লাইট মারো, এখানে লাইট মারছো, এখানে লাইট মারছো, এখানে লাইট মারো, লাইট মারো, লাইট মারতে গিয়ে তুমি দেখলা যে তোমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমাকে বাধা দেবে, তার মানে তোমার রেঞ্জ কতটুকু বলো তো, এখান থেকে এটু হবে, মানে বাধা দিচ্ছে কোথায়, সেটাই হচ্ছে তোমার কি হবে বলো, সেটাই হচ্ছে তোমার রেঞ্জ হবে। আমি কি কথা বুঝাইতে পারছি। তো এরকম ভাবে আমরা করে থাকি, ঠিক আছে। এবং আমরা আর এগুলা সব হচ্ছে সকল রিয়েল নাম্বারই হচ্ছে আমার হচ্ছে তোমার হইতো, এটা নাম কি, ডোমেইন হইতো, হ্যাঁ এই সব আমরা বলে দিয়েছিলাম, সকল রিয়েল নাম্বার, আর পাই দ্বারা এখানে 3.146, যাই হোক। রেঞ্জটা কিভাবে নির্ণয় করা সেটা বোঝা গেছে কিনা, ডোমেইন সবাই পারে, ডোমেইন হচ্ছে এক্স এর ভ্যালুর উপর নির্ভর করবে, এবং এখানে কে ডিস্টার্ব করে না, এরকম একটা ভ্যালু কে আছে যে সাইন কে ডিস্টার্ব করে, যে কাজ করতে পারে না, না কোনো ভ্যালু নাই যেটা হচ্ছে সাইন কে ডিস্টার্ব করতে পারে, এই কারণে এটা ডোমেইন, ডোমেইন হচ্ছে সকল রিয়েল নাম্বার হতো, কিন্তু রেঞ্জটা কেন হতো 1 থেকে -1, মানে -1 থেকে +1, এর ব্যাখ্যা হচ্ছে লাইট মারবা, লাইট মেরে কতটুকু অংশ ছায়া দিচ্ছে ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে নিবা, নাকি বুঝো নাই। আচ্ছা এরপর এখান থেকে তুমি বাউন্ডেড পাইতে পারতো, এটা কি বাউন্ডেড সেই সম্পর্কে ধারণা দিই, দেখো বাউন্ডেড কিনা, এরকম এরকম চলতো, মনে করো আমি বেশি আঁকলাম না, হ্যাঁ তুমি দেখো এখানে জাস্ট ওয়ানের পর থেকে যা নিচ্ছ এরকম প্যারালাইন দাও, এই যে এর মধ্যে থেকে যাচ্ছে, এই কারণে এটাকে বাউন্ডেড বলা হয়, এবং এটা বাউন্ডেড অ্যাবভ এবং বাউন্ডেড বিলো, ঠিক আছে।
আচ্ছা, এরপর এটা কি 1 1, তাহলে 1 1 এর জন্য কি বলছিলাম, এমন একটা লাইন যদি তুমি পেয়ে যাও যেটা হচ্ছে এক্স অক্ষের প্যারালাল এবং অনেক পয়েন্টে ছেদ করে, তাহলে এটা কিন্তু 1 1 হচ্ছে না। কারণ কি, কেন 1 1 না, দেখো তোমার আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান 1, আর 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 কিছু ডিগ্রির মান কি 1 নাই? বুঝতে পারছো কিনা, 360 ডিগ্রি প্লাস 90 হলেও তো 1 হয়ে যাবে। এই কারণে ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু 1 1 হয় না, কিন্তু 1 2। ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা এখন বুঝতে পারছো আশা রাখি। তা তোমরা এটা দ্বারা অনেক কিছু শিখতে পারো, সেটা হচ্ছে একটা ফাংশন কখন হচ্ছে তোমার 1 1 1 2 ডোমেন রেঞ্জ এগুলা তোমরা নির্ণয় করতে পারবা। তো আমি বলার মাঝে হয়তো বা ভুল হতে পারে কখনো কখনো, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ব্যাপারটা, আর সঠিকটা গ্রহণ করবা। আমি আসলে ডেফিনেশন লিখছি, সেটা অনুসরণ করবা, সহজ কথা। এরপর আরো ধরনের ফাংশন আছে, আমরা সেই সম্পর্কে বলবো না। তো তোমরা একটা চাইলে একটা বই ফলো করতে পারো, সেটা বই হচ্ছে এখান থেকে আমি এটা পড়ি সব সময়, দেখাচ্ছি বইটার নাম লিখে দিচ্ছি। আহ, এটা হচ্ছে ম্যাথমেটিক্স লার্নিং সেন্টার, লার্নিং সেন্টার, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি। এখানে এটা সুন্দর করে এটার এটা আসলে বইয়ের নাম না, বরং এখান থেকে একটা বই নেওয়া, বা সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড দেয়ার গ্রাফস। এখানে সুন্দর করে, আরো সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা আছে। তো এত বড় ক্লাস তো আমাদের নেওয়া সম্ভব না। ফাংশন অ্যান্ড দেয়ার গ্রাফস। তো এখানে আমি আরো কিছু কথা বলতে চাই। এখানে এখানে সুন্দর করে দেওয়া আছে যে ফাংশন কি। ঠিক আছে, এরপরে ভার্টিক্যাল লাইন টেস্টের মাধ্যমে যে ফাংশন নির্ণয় করা হয়, এটা আমরা পড়াইছি। আমি একটু দেখতে চাই যে যে কোন টপিকসটা তুমি না পারতে পারো। আচ্ছা, এরপরে ডোমেন রেঞ্জ আমি পড়াইছি। তা ডোমেনের ব্যাপারটা হচ্ছে এক্স এর ভ্যালু নিয়ে করবা, আর রেঞ্জ ব্যাপারটা হচ্ছে ছায়া নিয়ে করবা। এখানে আরো কিছু ব্যাপার পড়ানো হয়, সেটা হচ্ছে ধরো, আচ্ছা এটাকে একটু কল্পনা করি। সাপোজ এরকম একটা গ্রাফ দেওয়া আছে তোমাকে, মনে করো এটাকে ড্র করতে বলছে, তখন কিভাবে করবা? এফ অফ এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এটা বলা আছে মনে করো। তো এটা দেওয়া আছে, তখন তুমি কিভাবে করবা সেটা একটু জানতে চাই, যে এর গ্রাফটা কি হবে। তো ওয়াই, এফ অফ এক্স সমান ওয়াই ধরো, আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে। তো এখন দেখো, আমরা ধরো এই পার্টটুকু আমরা এর ভার্টেক্স নির্ণয় করতে চাই। আমরা এতটুকু বুঝতেছি এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান। দেখো এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, এবং আগের মতো যদি চিত্র আঁকি যে ওয়াই এর পাওয়ার ওয়ান, ওয়াই এর দিকে হাঁ করবে, ওয়াই সমান এক্স স্কোয়ারের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু দেখো এটা জিরো জিরো দিয়ে যাইতো কেন? কারণ হচ্ছে এখানে যদি এক্স এর মান জিরো নাও তখন ওয়াই এর মান জিরো পাও, কিন্তু এখানে যদি এক্স এর মান জিরো নাও তখন ওয়াই এর মান কত পাও বলো তো? এই যে এই ব্যাপারটাকে পুরাটাকে ধরো মনে মনে জিরো, এটা হচ্ছে জিরো, তাহলে ওয়াই এর মান পাচ্ছ ওয়ান। বুঝতে পারছো? তাহলে এটা দিয়ে হবে না। তার মানে চিত্রটা এরকম হবে কি, এক্স মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো ধরো, তাহলে এক্স এর মান ওয়ান হবে, আর এটা যদি জিরো হয় তাহলে ওয়াই এর মানও ওয়ান হবে। তার মানে সে হচ্ছে ওয়ান অন পয়েন্টে, মানে এরকম করবে। অর্থাৎ এটা যদি ওয়ান অন এটা ওয়ান হয়, তাহলে এখান থেকে সে হা করবে। আমার কথা কি বুঝাই গেছে নাকি বুঝে নাই? এবং সে টু দিয়ে যাবে, এরকম এরকম যাবে। কেন এখান দিয়ে যাবে, টু দিয়ে যাবে, এরও ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে এখানে হচ্ছে দেখো এক্স এর মান জিরো বসাও, আর ওয়াই এর মান তাহলে টু পাচ্ছে। দেখো এখানে এক্স এর মান জিরো বসাও, এদিক তাকাও, টু দিয়ে যাবে। তুমি প্রশ্ন আসতে পারে কেন টু দিয়ে গেল? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? ব্যাপারটা তোমার ড্র করতে গিয়ে অনেক কিছু খেয়াল করতে হবে। দেখো এই এক নাম্বার কথা হচ্ছে আমরা বের করে ফেলছি, এটা জিরো জিরো দিয়ে যাবে না, এটা যাবে হচ্ছে ওয়ান অন দিয়ে। এটাকে বলা হয় ভার্টেক্স, আমরা যারা বা চূড়া। তো আমরা এরপর এটা মনে করো টু। এখন কথা হচ্ছে এটা তো এখান দিয়ে যেতে পারতো, কথা বুঝছো কিনা? এখান দিয়ে যেতে পারতো, সেটা কেন টু দিয়ে যাবে? এর কারণ হচ্ছে যদি এখান দিয়ে যায়, ব্যাপারটা শোনো, যদি এখান দিয়ে যায়, এখানে ওয়াই এর মান আছে কিন্তু এক্স এর মান কিন্তু শূন্য, তার মানে এক্স এর মান শূন্য, তাহলে ওয়াই এর মানটা কত সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি না? দেখো তো, এখানে এক্স এর মান যদি শূন্য হয় তাহলে ওয়াই এর মান পাওয়া যায় হচ্ছে ওয়ান প্লাস ওয়ান টু, তার মানে সে অবশ্যই এখান দিয়ে যাবে না, সে টু দিয়েই যাবে। আমার কথা কি বুঝছো কিনা? এই কারণে দেখবা এটার গ্রাফটা আছে যেটা, সেটার গ্রাফ সুন্দর গ্রাফ। এখানে ওয়ান, এখানে হচ্ছে টু,
আর এখানে এই বরাবর 1, তাহলে এইটা এভাবে এইটা দিয়ে গেছে, মানে আমার আঁকাটা সুন্দর হচ্ছে না। এইভাবে এই 2 দিয়ে যাবে, আর এখানে হচ্ছে 1, এটা আমার আঁকাটা ঠিক হয়নি, এটা মানে ভার্টেক্স হবে, বুঝতে পারছো কথা? তো এরকম কিছু ব্যাপার ওখানে সুন্দর সুন্দর ব্যাপার দেওয়া আছে গ্রাফ। এখন তোমাকে যদি ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলে, এটা পারবা না? পারা তো উচিত, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে এক্স এর কোনো ভ্যালুর জন্য সে ডিস্টার্ব করে কিনা সেটা দেখতে হবে ফাংশনকে। এরপর হচ্ছে তোমার কতটুকু ছায়া দেয়, বুঝতে পারছো কথা? তো দেখো লিস্ট এই যে তোমার এই ফাংশনের ক্ষেত্রে ব্যাপারটা শোনো। দেখো রেঞ্জ গুলা কিন্তু বের করতে তোমার জন্য কঠিন হয়ে যায়। তো এখানে 1 থেকে 1 মনে করো এ এরকম চিত্রটা, এই পয়েন্টটা হচ্ছে আমার 1,1। ব্যাপারটা দেখো, এবার যদি তুমি ছায়া মারো এখানে, মানে আলো ফেলো, আলো ফেললে এখান থেকে তো সে বের হয়ে যাবে, তাহলে এখান থেকে রেঞ্জটা শুরু হবে যে 1 থেকে পুরাটা, পুরা চিত্রে, নাকি বোঝো নাই? তার রেঞ্জ হবে 1 থেকে ইনফিনিটি। কথা কি বোঝা গেছে? তো এরকম তুমি যদি আঁকতে পারো সুন্দর করে, তাহলে তুমি ডোমেন রেঞ্জ একদম সুন্দর করে পেয়ে যাবে। আর ডোমেন তো আর সহজ, ডোমেন হচ্ছে দেখতে হবে যে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য কাজ করছে না। এখানে তো এরকম কোনো কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। তুমি বলো এখানে কি এরকম কিছু আছে যার কারণে কাজ করবে না কোনোদিন? এক্স এর মান এরকম কিছু আছে? তুমি যা দাও কাজ করবে, সমস্যা নেই। তো অ্যাবসলিউট ভ্যালু ফাংশন আবার দেখবা, এই যে এই বইটা থেকে আমি দেখাচ্ছি যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন এর বিভিন্ন কার্ভ ড্র করা আছে। আমি একটু দেখাতে চাই, দেখায় শেষ করতে চাই। এখানে বিশাল ও অনেক বড়, তো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে কার্ভ সম্পর্কে। ধরো তোমার এরকম y ইকুয়ালস টু মড x, ঠিক আছে? এটাকে যদি তুমি ভাঙতে চাও, ব্যাপারটা দেখো, এটাকে যদি তুমি ভাঙতে চাও, এটার ডেফিনেশন বলে এটার মান মাইনাস এক্স হতে পারে। কখন মাইনাস এক্স হবে? যখন এক্স হচ্ছে লেস দেন জিরো। আর এক্স হতে পারে যখন হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো। আর এটা জিরো হতে পারে কখন? যদি এটা জিরো হয়ে যায় এক্সটা। নাকি বোঝো নাই? এই যে এটার ডেফিনেশন কেন এরকম, ডেফিনেশনটা কেন এরকম বলছে, ব্যাপারটা এই সম্পর্কে আমাদের জানা উচিত। কারণ হচ্ছে দেখো আমরা জানি মড, মড হচ্ছে সে এর ভিতরে যে থাকবে তাকে হচ্ছে প্লাস করে দেয়। তা কিভাবে করে দেয় যদি বলছে, মনে করো এখানে যদি -5 থাকে, তার মানে এক্স এর মান -5, তখন ওরা ডেফিনেশন বলছে এই ব্যাপারটা হয়ে যাবে -x, ঠিক আছে? কখন? যদি এক্সটা নেগেটিভ হয়। এই দেখো এক্সটা এখানে নেগেটিভ আছে, তাহলে এই ব্যাপারটা দিন শেষে কি দেয়? দেখো মাইনাস তো আছেই, এক্স এর জায়গায় হচ্ছে -5, ওকে? এটা কিন্তু দিন শেষে +5। তো আমাদের অনেক স্যারে ভাইভাতে গেলে এটা জিজ্ঞেস করে, বলো তো এটা কি নেগেটিভ না পজিটিভ? অবশ্যই এটা পজিটিভ। কেন? কারণ বলে দিছে এক্সটা লেস দ্যান জিরো। তাহলে এক্স যদি লেস দ্যান জিরো নাও, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না? এই কারণে ডেফিনেশনটা এরকম। বলো বুঝছো কিনা? এটা মনে রাখতে হবে। কিন্তু আবার কখনো কখনো এরকম দিতে পারে, ধরো একজনের ভাইবা দেখে আরেকজন ভাইবা দিতে গেলাম, তখন বললো যে আমাকে স্যার এটা জিজ্ঞেস করছে যে এটা কোন ধরনের ফাংশন, এটা কি, এটা পজিটিভ না নেগেটিভ? তখন তুমি তো বলে দিয়ে আসছো পজিটিভ। কেন? কারণ হচ্ছে এটা যেহেতু লেস দ্যান জিরো। তো আরেক স্যারে ওরে একই কোশ্চেন করছে, শুধু এটা মুছে দিছে, মুছে দিয়ে বললো এটা বলো এটা নেগেটিভ না পজিটিভ। তখন তার অ্যান্সার হবে দুই রকম। বলতে বলবে যে স্যার এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, মানে তিন রকম। কখন জিরো হবে? যদি এক্স এর মান জিরো হয়ে যায়। আর যদি কখন পজিটিভ হবে? যদি এক্স এর মান গ্রেটার দ্যান জিরো হয়। সরি, পজিটিভ হবে কখন? এক্স এর মান লেস দ্যান জিরো হলে। আর যদি এক্স এর মান গ্রেটার দ্যান জিরো হয়ে যায় তখন নেগেটিভ হয়ে যাবে। নাকি বুঝো নাই? এরকম। তারপরে আরো কিছু চিত্র আছে, আমরা একটু দেখাতে চাই। তা আমরা মড এক্স এর যে গ্রাফ, সেটা আমি একটু বলতে পারিনি এখনো, ভিন্ন খাতে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ যে এক্স এর মান যখন জিরো তখন এই ব্যাপারটা নিয়ে থাকে। আর যে তুমি দেখো এক্স এর মান যখন তুমি নেগেটিভ দিবা, ব্যাপারটা দেখো, এই যে এখানে এক্স এর মান যখন নেগেটিভ দিবা, তখন তুমি পাচ্ছ কি? মনে মনে ধরো ওয়াই ইকুয়ালস টু কি পাচ্ছ? এই যে আমরা এইগুলো দিয়ে আঁকি, দেখো আমি তিনটা জিনিস ডেফিনেশন থেকে পাইছি। এক্স মাইনাস এক্স হবে কখন? এক্স এর মান যখন নেগেটিভ। আর ওয়াই এর মান প্লাস এক্স হবে কখন? যদি এক্স এর মান গ্রেটার দেন জিরো হয়। আর এক্স জিরো হবে কখন? যদি এক্স এর মান জিরো হয়ে যায়। এই তিনটা পাইছিলাম হচ্ছে মডের ডেফিনেশন থেকে, ওকে? এইটাই সমান মড ছিল, মনে করো ওয়াই সমান মড এক্স, আর মড এক্স কে এভাবে ডেফিনেশন অনুসারে লেখা যায়। তো আমি এখান থেকে এটার জন্য চিত্র আঁকতে চাই, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। বলো এটার চিত্র কি? তোমরা এরকম শিখেছো? ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স এর চিত্র কি? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এটার এটার মতো না? তো এখানে সি এর মান হচ্ছে জিরো, মানে কোনো কর্তৃত্ব করবে না। আর এখানে স্লোপ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে কি হয়? এরকম ভাবে নামে না? এই যে এরকম ভাবে না, এরকম ভাবে নামে না? বুঝছো কিনা? বুঝাইতে পারছি?
এখন এটা এখানেই থেমে যাবে, কেন? কারণ হচ্ছে ওয়াই সে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নেয় না, মডের ভিতরে যে আছে ব্যাপারটা সে কোনো নেগেটিভ ভ্যালু নেবে না, সব পজিটিভ করে দিবে, এই কারণে সে আর নিচে নামবে না। তুমি বলতে পারতা এদিক দিয়ে কেন গেল না, কারণ এগুলা কিন্তু নেগেটিভ ভ্যালু ওয়াই। ঠিক আছে, এরপর দেখো ওয়াই সমান এক্স, কখন? যদি এক্স গ্রেটার দেন 0 হয়, তাহলে ওয়াই সমান এক্স, এখানে আবার পজিটিভ স্লোপ, তার মানে এই ব্যাপারটা এখান থেকে ইনক্রিজিং হবে। বুঝো নাই? পজিটিভ স্লোপ যেহেতু, আমি কি কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তো এরকম ব্যাপার ধারণা রাখতে হবে। আর এটা হচ্ছে জিরোর জন্য, এক্স ইকস টু যখন এই ওয়াই ওয়াই ইকস টু 0 মানে কি এখানে না, ওয়াই এর মান, ওয়াই এর মান 0, এক্স এর মান 0, বুঝতে পারছো কোথায়? দেখো এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে এই পয়েন্টটা এরকম ভাবে চিত্র আঁকতে হয়। তাহলে আমরা মড এক্স এর চিত্র দেখেছি এরকম ভি এর মতো দেখতে। এখন তোমাকে সেম কোশ্চেন দিয়ে দিল, মনে করো এরকম যে ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 2, তখন তুমি কি করবা? তাহলে এর ডেফিনেশন কি হবে বলো? এর ডেফিনেশন যে আমি সুন্দর করে লিখতে চাই, মনে মনে ধরো এটাই হচ্ছে আমার পুরো এক্স, তাহলে এইটা সমান, বুঝতে পারছো কথা? এই যে এরকম ভাবে সাজায় লিখবা এই ডেফিনেশন অনুসারে, এরকম সুন্দর করে সাজায় লিখতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, তো এটা যখন করতে যাবা সেটা হচ্ছে, এটা ডেফিনেশন কি হবে বলো? এটা ডেফিনেশনটা সাজায় লিখতে চাই, তখন কি হবে? এখানে মাইনাস এক্স আসবে, মাইনাস এত আসবে, হোয়েন লিখে দাও, হোয়েন যখন, কখন এটা এক্স মাইনাস 2 লেস দেন 0 হবে। এই যে একদম এটার মতো লিখতেছি ডেফিনেশন, এই যে এটা এখানে যা করছি সেই কথাই লিখছি, মনে মনে এই পুরাটাকে আমি এক্স হিসাবে কল্পনা করছি, এক্স মাইনাস 2 কে। আর এটা প্লাস হবে, এক্স প্লাস হবে কখন হবে? হোয়েন এক্স মাইনাস 2, এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 দিয়ে দাও। ঠিক আছে, এটাই হবে, এটা বলতে চাচ্ছি। তিনটাকে একত্রে লেখা যায়, আবার বলে নিই এটা, এই তিনটাকে অনেকে একত্রে এভাবে লিখে দেয় কি, ওয়াই সমান মড এক্স, এর ডেফিনেশনটা হচ্ছে এক্স হবে কখন, এক্স হবে বলে এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হলে, আর মাইনাস এক্স হবে কখন, যদি এক্স এর মান নেগেটিভ হয়। এভাবেও লিখে, তাহলে এই ফাংশনটা আমি এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এভাবেও লিখতে পারি। এখন তুমি ড্র করো, কিভাবে ড্র করবা? দেখো এক্স মাইনাস 2 এটা হচ্ছে নেগেটিভ, এই যে এদিক খেয়াল করতে হবে, এটা ছিল আমার এক্স, এটা হচ্ছে আমার মনে করো ওয়াই। এখন দেখো ওয়াই সমান এইটা আছে, সাপোজ আমি এটা ড্র করতে চাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে স্লোপ কত বলো? এখানে স্লোপ কত? স্লোপ হচ্ছে -1, ঠিক আছে, ঢাল হচ্ছে -1, এবং সেটা ওয়াই অক্ষকে কত বিন্দুতে কাটবে? তাহলে এরকম একটা নেগেটিভ স্লোপ যুক্ত ব্যাপার আসবে যেটা -1, এবং ওয়াই অক্ষকে সে 2 বিন্দুতে সেট করবে, তার মানে এখান দিয়ে যাবে। তো এই যে এদের চিত্রটা এইটা হবে। আর পরেরটা, এটার জন্য যদি চিত্র আঁকো কি আসবে বলো? এখানে ওয়াই সমান এটা ধরো, ওয়াই সমান হচ্ছে প্লাস এক্স মাইনাস 2, এবার কিন্তু নেগেটিভ অক্ষ বরাবর কাটবে, বুঝছো কিনা? দিক তাকাও ভালোভাবে দেখো। নেগেটিভ বরাবর কাটবে, ওকে। তাহলে আমি যদি এটা কাটতে চাই, দেখো ব্যাপারটা, এটা হচ্ছে মাইনাস, এটা 1 এটা 2, তাহলে এই বরাবর কাটবে। এটা এটা তো আঁকতে পারো সুন্দর করে, পারবা না? এটা আঁকতে আঁকা যায় এইভাবে, আরো সুন্দর করে যদি আঁকতে চাও, এক্স এই পাশে নিয়ে আসলাম, আর এখানে -2, এখন -2 দিয়ে তোমরা যদি এইভাবে না আঁকতে পারো তাহলে এইভাবে আঁকতে পারো, -2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স প্লাস 2 অর্থাৎ -1। দেখো এখানে, এখানে ওয়াই এর দিকে -2 কাটবে, আর এক্স এর দিকে +2 কাটবে, তার মানে এটা এক্স এর দিকে +2, এরকম কাটতে কাটতে যাবে। এখন কথা হচ্ছে, দেখো কথা হচ্ছে মড যেহেতু নেগেটিভ ভ্যালু নেয় না, নেয় না, এই কারণে এই অংশটুকু আর হবে না, এই অংশটুকু আর কি হবে না, তাহলে এখান থেকে শুরু হবে, নাকি বোঝো নাই? ভি এর মতো যেহেতু মড আছে, এই যে মড আছে, এই কারণে এই অংশটুকু নিব না, আমরা এইটুকু নিব, বুঝছো কি? নাকি বুঝো নাই? তাহলে আমরা এখন থেকে এটা থেকে একটা শর্টকাট বানাই ফেলি। কি শর্টকাট বানাই? দেখো যে এরকম থাকে, কার জন্য গ্রাফটা এরকম হয়েছে? আমরা বলছি এরকম যদি হয় তাহলে দেখো মাইনাস দিয়ে হয়েছিল, আর যদি মড এক্স হইতো তখন চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে মড এক্স এর চিত্র, মূল বিন্দু দিয়ে যাবে, চিত্র আঁকা ঠিক হয় না আমার। ওয়াই সমান মড এক্স, এবার তাইলে একই জিনিস জাস্ট হচ্ছে এক্স -2 করছে, -2 করলে ডান পাশে আসে, এই যে 1 এই যে 2, -2 করলে এরকম দিয়ে যায় এবং এখানে 2 দিয়ে যায়, এটা দেখতে পাচ্ছি বলছিলাম।
এই দেখতে পাচ্ছ এখানে 2 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এরকম ভাবে মনে রাখবো যে এইটা দিয়ে যাবে, এখানে 2 দিয়ে যায় এবং এভাবে যাবে, ভি এর মতোই হবে। -2 বললে এই সাইডে যাবে, ডান সাইডে যাবে। তোমার কিন্তু অনুমান হতে পারে -2 বললো কেন বাম সাইডে গেল না, বুঝতে পারছো কথা? আচ্ছা, এরপর যদি +2 বলতো তাহলে তাহলে তুমি কি করবা? তোমার জন্য এটা হোমওয়ার্ক, দেখবা কি হয় সেটা, কি এদিক দিয়ে আসে না এদিক দিয়ে আসে নাকি এদিক দিয়ে আসে সেটা দেখবা। ওকে, আচ্ছা এভাবে তুমি ওখানে আরো বেশ কিছু এক্সারসাইজ আছে ওই যে ওই বইতে, এভাবে এভাবে করছে। এরপরে এগুলা হচ্ছে আমাদের একটা বলা হয়ে থাকে হচ্ছে, দেখো অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রে আমরা পড়ে ফেললাম। এরপরে আমাদের আরো কিছু ফাংশন থাকে, সেখানে আমরা কিছু শিফট ইউজ করে থাকি, সেটা সম্পর্কে আমি একটু বলে দিতে চাই। দেখো এখানে কিছু ফিগার আছে, সেটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। সেটাকে মনে করো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কিছুক্ষণ পর্যন্ত আঁকছি y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ডোমেন নেস তো তুমি পারবা যদি ফিগার আঁকতে পারো, এই কারণে বিভিন্ন ধরনের ফিগার সম্পর্কে ধারণা দিচ্ছি। তারপর এই অন ফাংশন কি, এগুলো তো সব পারবে এখন। এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, y এর দিকে হাঁ করবে। এখন একই জিনিস যদি তোমাকে বলে দেয় y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কিন্তু -3 দিকে যাবে, 3 ইউনিট নিচে নামবে, বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে এই যে এখানে 1 2 এই 3, বুঝতে পারছো কথা? কিভাবে নির্ণয় করব দেখো, সেটা হচ্ছে এভাবে নির্ণয় করব যে মনে মনে এটাকে আপনি নিয়ে আসবা y +3/x², এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, ক্যাপিটাল এটাকে ক্যাপিটাল y ধরবা আর এটা ক্যাপিটাল x² ধরবা। তাহলে এটা কি সাজাও, এবার যদি সাজাও y = x², তার মানে y এর দিকেই হাঁ করবে। কিন্তু আসলে কি এটা আমার y ছিল? এটা আমরা ইন্টারমিডিয়েট ভাবে শিখছিলাম, আসলে এটা y না, y হচ্ছে ছোট হাতের y এটাকে 0 ধরতাম, y -3 পাইতাম, আর এখানে x 0 ধরতাম, মানে এখানে x মানে আমার x, স্মল x, এটা 0। তাহলে y এর মান -3, x এর মান 0 কোথায় আছে? এখানে, এখান থেকে সে গ্রাফটা এভাবে নামতো। আমরা এগুলা করে আসছি ইন্টারে এইভাবে। ওকে, বুঝছো কিনা? তো এই ক্ষেত্রে যদি তুমি রেঞ্জ বাইর করতে চাইতা, দেখো রেঞ্জটা কি হইতো, এই কার্ভের ক্ষেত্রে তোমার রেঞ্জ কত? এই কার্ভের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার রেঞ্জ হয়ে যাইতো কত বলো, এখানে কত? এই যে -3 থেকে ইনফিনিটি। এই কারণে এগুলা খুব ভালোভাবে শিখতে হয়, কারণ তুমি আলো ফেলাচ্ছ, এখানে লাইট ফেলাচ্ছ, তারপর কতটুকু ছায়া দিচ্ছে, কথা বুঝছো কিনা? তাই এগুলো শিফটিং প্রপার্টি, এটা ভার্টিক্যাল শিফট বলা হয়। কি শিফট? দেখো এই যে খাড়া, এই যে ভার্টিক্যাল বরাবর হচ্ছে, হরিজন্টাল তো এদিকে, তো এই যে ভার্টিক্যাল বরাবর যে শিফট হলো, এই কারণে এটাকে ভার্টিক্যাল শিফট বলা হয়। তুমি ওই বই থেকে দেখে নিবা। আবার হরিজন্টাল শিফটও আছে, হরিজন্টাল শিফটও তোমরা পড়ে নিবা। তো এরকম বিভিন্ন ধরনের যারা গ্রাফ আঁকতে পারে তাদের ক্ষেত্রে 1 1 1 2 ডোমেইন রেঞ্জ এগুলো কোনো কিছু ব্যাপার না। তাই এই কারণে আমি বলবো যে তোমরা যদি বেশি ভালো হয়ে থাকে হচ্ছে ওই যে আমি বইটা নাম বলছি, ওইটা থেকে আমার সব দেখানো সম্ভব না, ওই বইটা পড়বা, তাহলে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, তাও আমি আর পোলারের ক্ষেত্রে তোমরা, পোলারের ক্ষেত্রে একটা আলাদা টপিকস। পোলার আমরা সবাই হচ্ছে ছোটকালে এভাবে পড়ে থাকি যে এক্স আর ওয়াই এর মধ্যে আর আর থিটার মধ্যে একটা সম্পর্ক থেকে আমরা পোলার এঁকে ফেলি, কিন্তু অনেক বইতে আবার শুধু পোলারের জন্য এরকম ফিগার রাখা হয়। তো সেটা নিয়ে আমরা আর একদিন যদি টাইম পাই কথা বলবো। তো এইগুলা যদি তোমরা ভালোভাবে পারো, আমি আবার বলছি আমার বলার মধ্যে ভুল হতে পারে বা আমি তাড়াহুড়ো করি খুব, আমি যেহেতু এখন স্টুডেন্ট, তো আমি যেটা বলছি এমনিতে যে ডেফিনেশন আছে সেই অনুসারে তুমি লিখবা। আমি যা বলতে চাচ্ছি তুমি হয়তো বুঝতে পারছো। তা আমি আমার উদ্দেশ্য কি এখন আমি একটু ক্লিয়ার করে বলতে চাই। অর্থাৎ আমি তোমাকে আজকের লেকচারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো মূল্যে তুমি গ্রাফ আঁকা শিখো, ফিল করা শিখো, তাহলে তুমি এই যে 1 1 1 2 বাউন্ডেড কিনা, তারপর তোমার ডোমেন রেঞ্জ কিনা, এটা সব পারবা। ঠিক আছে কিনা? আচ্ছা আচ্ছা, আজ এই পর্যন্ত। আমার জন্য দোয়া চাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।